কি তুই দেখেছিলি সত্যি? জাভিয়ান্সা আমাদের দিকে গান পয়েন্ট করেছিল। মুখে হাত রেখে অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে প্রশ্ন করে আইনাজ। তার আখির পাতা কয়েকবার নড়েচড়ে, যেন বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। ম্যারির নজর কিঞ্চিত ভয়ার্ত। সে আশেপাশে তাকিয়ে খুঁজছে জাভিয়ানকে, কিন্তু ভদ্রলোককে দেখাই যাচ্ছে না। এদিকে আইনাজের পেটে মুচড়ামুচড়ি করছে। কেন জাভিয়ান তাদের দিকে গুলি তাক করেছিল? কি দোষ করেছে আইনাজ? কেন করেছে জানি না, বাট উনি গুলি তাক করে আবারও হাতে নিচে নামিয়ে ফেলেছিল। তুই কখন আরমান ভাইয়াকে কিছু বলেছিলি? ম্যারি উত্তর দেয়। আয়নাজের বাহুতে জড়িয়ে রাখে তার বাহু। সামনের চেয়ারে আরমান, তার বাবা মা বসে। ম্যারি তার দিকেও একটু বক্রম দৃষ্টিতে তাকায়, কিন্তু তার পাশে বসা মেয়েটা এলোমেলো অত্যন্ত। সে হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে জাভিয়ান রেহানকে। চারিদিকে এত সাজসজ্জার মাঝে সে আকর্ষণীয় রোগটাকে দেখা যাচ্ছে না মোটেও। হঠাৎ খাবারের স্টেশনের দিকে দৃষ্টি পড়লে তার নজরে আসে প্রিন্স কায়নাতের অবয়ব, যার চারিদিকে নানান সুন্দরী রমণী মাছির মতো ঘুরপাক খাচ্ছে। তবে লোকটার নজর এই নিয়ে 4-5 বার মিলেছে তার সহিত। আয়নাজের শরীরটা ম্যাজম্যাজ করে। এই লোকটিকে বিন্দুমাত্র সহ্যের ইচ্ছে নেই তার। দেখা তো মহা বিরক্তির কাজ। কেমন করে ছোট করে গালিগালাজ করতো তাকে। আয়নাজ ভুলেনি কিছুই। একটু অপরিষ্কার বা ব্যতিক্রম কথাবার্তা বলার কারণেও প্রিন্স কায়নাত তাকে ধাক্কা মেরে ফেলেছিল বাগানে। সবটা মনে আছে অগোছালো মেয়েটার। আমি সত্যি অবাক হচ্ছি, কেন জাভিয়ান স্যার এমন করলো? আচ্ছা, ওনার কোনো সমস্যা হয়নি তো? ম্যারি প্রশ্ন করে আয়নাজকে। আয়নাজ বেজায় চিন্তিত। আয়নাজকে মেরে ফেলার জন্যই কি লোকটা এমন ভরা মজলিসে তাকে গুলি করে টপকে দেওয়ার পরিকল্পনা করেছিল? জানি না বাবা, কি হয়েছে ওনার কি জানি। এখন তো আশেপাশেও দেখার হদিস নেই ওনাকে। আর এই বোরিং পার্টি কখন শেষ হবে? আয়নাজ নখ কামড়াতে ব্যস্ত। সে তর্জনী নখ উঁচিয়েও ফেলে দাঁত দিয়ে। নজর এখনো চঞ্চল। কঠোর সৈনিকের কি হলো হঠাৎ? মেয়েটা ভেবে পায় না। বাসায় চলো, তোর ভাই বাবার দেরি হবে, খাবার পাঠিয়ে দিবে বাবা। এলি বলে উঠে মেয়েকে। এখন ঠিক আছে। আয়নাজ উঠে পড়ে। ম্যারিও উঠে তার দেখা দেখি। দুই বান্ধবী হাত পাকড়াও করে হাঁটতে থাকে সম্মুখে। আয়নাজের মুখ বন্ধ হয় না। সে সন্তর্পণে বলে ওঠে, যাক, ভালোই হলো, মা নিজেই আমাদের চলে যেতে বলেছে। আজ কোনো প্রাণ নেই পার্টিতে। না আছে নাচ গান, না আছে ফুর্তি। হ্যাঁ, ওই যে রাজ্যের অবস্থার কথা বিবেচনা করে আজ নাচের আয়োজন করা হয়নি। আর নাচ হলেও কি, আমাকে কি নাচতে দিত ওই জল্লাদ? বলতে বলতে মুখে হাত দিয়ে নিজেকে সামলে নেয় আয়নাজ। ফোঁস করে সত্যিটা বেরুলে বিশাল বিপদ। এক তো জাভিয়ানের শাস্তি শেষ হচ্ছে না তার জন্যে, তার মধ্যে এমন বাজে কথাবার্তা সে যদি ম্যারিকে বলে, আর ম্যারি জাভিয়ানের ব্যাপারে জেনে যায়, লোকটা নিশ্চয়ই তাকে বাঁচিয়ে রাখবে না। বিয়ের আগে তাকে ইন্তেকাল করতে হবে। হা হা করে হাসে আয়নাজ পরিস্থিতি নিয়ন্ত্রণে। ম্যারি তার পাগলাটে আচরণ দেখে পুছে। মাথায় গোবর মেয়ে, কেন নিজে নিজে হাসছিস? আজ কথাটা রিপিট। এই মাথায় গোবর মেয়ে, কেন নিজে নিজে হাসছিস? আর কথাটা শেষ করলি না কেন? জল্লাদকে? জল্লাদ আমি, পাগলও আমি। আরে কিছু না, জাস্ট এমনি বকছিলাম। আয়নাজ মাথা চুলকে জানায়। আমার ভাবতেই অবাক লাগছে, রাজ্যের অবস্থা কেন এমন হেরফের হচ্ছে। ইস, কতদিন কলেজে যাওয়া হয়নি, ক্লাস হয়নি। ম্যারি মন খারাপ করে বলে। আমি কলেজের দোলনা, লেক, গ্রেট থিয়েটার এসব মিস করছি। পড়ালেখা টড়ালেখা আমার ভাল লাগে না, একদমই ভাল লাগে না। আয়নাজ গাউন ধরে গোল গোল ঘুরতে ঘুরতে জানায়। মেয়েটা যেন 1 মিনিট বসে থাকার নয়। কটেজের আশেপাশে পৌঁছে যায় তারা। তিমিরে রাঙানো গগন, কটেজের বাহিরে আলোগুলা টিমটিম। তবে ম্যারির ঘরের বাতি জ্বলছে। তার বাবা মা ভাই আগেই ফিরেছিল। খাওয়ার সময় আবার যাবে। অ্যালির ব্যাক পেন বাড়লে মহিলা খাওয়ার জন্য না যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্বামী এনে দিবে জানিয়েছিল। অ্যালি পার্স হাতড়ে চাবি বের করছে। আয়নাজ অনুষ্ঠানে পৌঁছে চাবি মায়ের কাছে দিয়েছিল। তুই তো পড়াচোর, কিভাবে টেনে টেনে পাশ করে সম্মান রক্ষা করিস খোদাই জানে। ম্যারি তাদের দুয়ারে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে। হ্যাঁ, আমি পড়াচোর, অলস, আমি অপরিষ্কার, আমি সব। জগতের সবচেয়ে ফালতু ব্যক্তি হচ্ছে আয়নাজ কায়সার। হা হা করে হাসতে থাকে আয়নাজ। গাউনের দুই মাথা হাতে আঁকড়ে ঘুরে কিছু সময় সুর করে গেয়ে ওঠে। আই এম আ ব্রেইনলেস বিম্বো, বাট আ রিয়েল সুইটহার্ট, আ গুড গার্ল, লা লা লা। ম্যারি হাসে মেয়েটার পাগলামিতে। ইশারায় তাকে মেন্টাল বুঝায়। পরক্ষণে চিল্লিয়ে বলে। তুই হচ্ছিস সুন্দরী গাধি। আয়নাজ একটা সুন্দরী গাধি বলেছে ম্যারি, লা 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 লা। আয়নাজ কটেজের সামনে আবারও স্টেপ করে
করে নাচে। ম্যারি হাসে। মা দরজা খুললে অমনি নাচতে নাচতে কটেজে ঢুকে পড়ে আইনাজ। তাদের পাশের কটেজের নতুনত্বের সকল ছোঁয়া সেথায় কালো জানালার কাচের আড়ালে দাঁড়িয়ে থাকা জাভিয়ান রেহানকে কেউ খেয়াল করলো না, যার চোয়াল এখনো শক্ত, যে সামান্য একটা মেয়ের কারণে আজ অন্যকে হত্যা করতে গিয়ে থেমে যায় কেবল তার মুখে বড় ভাইয়া ডাকটা শুনে। ভাগ্যিস জাভিয়ান ট্রিগার প্রেস করার আগেই শুনেছিল সেই মেয়েটার সুর, না হয় কয়েক সেকেন্ড দেরি হলে কাহিনী রফাদফা হতো। তখনই কটেজে ফিরে আইনাজের বায়োডাটা পুরোটা খাটে। আইনাজ কায়সারের বড় ভাই আরমান কায়সার বেশ দক্ষ সৈনিক, যে অন্য স্থানে দায়িত্বরত ছিল, ফিরেছে আজ এত মাস পর। না হয় অভিযানের সাথে, না হয় জাভিয়ানের সাথে ট্রেনিংয়ে সাক্ষাৎ হতো তার। মূলত ভাইকে জড়িয়ে ধরেছিল তখন আইনাজ। তার পিস্তল উঠানোর দৃশ্য দেখেছে গুটি কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে পার্টি ত্যাগ করে সে। মেয়েটা তাকে জব্দ করে ফেলেছে কিভাবে যেন। জাভিয়ান যে পাথরের মতো কঠিন, তার হৃদ মধ্যমে মেয়েটার নাম হাঁকে। এর পরিণতি বেশ উত্তাল হবে জাভিয়ান জানে। মেয়েটা ওই অগোছালো মেয়েটা জাভিয়ানকে তার কথা ভাবতে বাধ্য করে হাজার বার করে। জাভিয়ান এতক্ষণ যাবৎ মেয়েটার সকল কার্যক্রম দেখেছে, তার ঘুরে ঘুরে নাচ করা, কথাবার্তা সব। অগোছালো মেয়েটা বারংবার জাভিয়ানকে ভাবতে বাধ্য করে তার প্রতি। এমন অগোছালো একটা মেয়ে, কঠোর পরিপাটি জাভিয়ান রেহানকে নানান অনুভূতিতে মত্ত করছে। জাভিয়ানের সেলফোন বাজে, তার পরনে এখনও সেই নেভি ব্লু প্রিন্স কোড। মোবাইলে ভাসছে রাগাতসা পাতসা পাগল মেয়ে। আইনাজ ফোন দিচ্ছে তাকে। আইনাজের কোনো কথা না শুনে জাভিয়ান ফোন রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কটেজে আসো, নয় আমি আসছি তোমার রুমে। হ্যাঁ, কিভাবে? কেন? হ্যালো হ্যালো, সার্গো, ও মা। আইনাজ নিজে নিজে ফোন কানে নিয়ে কথা বলতে যাচ্ছে, কিন্তু কল ততক্ষণে কেটে যায়। মেয়েটার লাল গাউন খুলে গেঞ্জি পরে বসলো। জাভিয়ান ঠিক আছে কিনা সেটা জিজ্ঞাসার জন্যই ফোন করেছিল, কিন্তু এই দেখে সে আরেক কাহিনী। আইনাজ কিছুক্ষণ ভাবলো। গেঞ্জি ছেড়ে সামনে ঝালর দেওয়া সুতির ফ্রক পরল দ্রুত। মায়ের কক্ষে গিয়ে দেখে মা ইতিমধ্যে আরাম করতে ব্যস্ত। পা টিপে টিপে এগোয় আইনাজ। তার নিজের দরজা লক করতে ভুলল না। জাভিয়ানকে তার কক্ষে আসতে দেওয়া যাবে না, মোটেও না। ভাই বাবা দেখলে কেল্লাফত। পেছনের ব্যালকনির ধারে গিয়ে আইনাজ উকিঝুঁকি করে। কিভাবে পার হবে সে? এর মধ্যেই তিমিরের মাঝে একজোড়া সুগঠিত হাত এগিয়ে আসে, জাপটে ধরে তার এক বাহু আর কোমর। সেকেন্ডের মাঝে এই ব্যালকনি থেকে অন্য ব্যালকনিতে পৌঁছে আইনাজ। বুকটা লাফিয়ে ওঠে মেয়ের, মুহূর্তে ঘেমে ওঠে। জাভিয়ান বেশ শক্তি দেখিয়ে পর্দা টেনে দেয়। আইনাজ মেঝেতে পা রাখতে জিজ্ঞাসা করে জাভিয়ানকে, আপনি ঠিক আছেন? আপনি গুলি তাক করেছিলেন কেন আমার দিকে? এতটাই অসহ্য লাগে আমাকে যে একেবারে মারতে যাচ্ছেন? আমি মরে গেলে কি আপনার শান্তি? আইনাজ বকবক করতে করতে থামে। জাভিয়ানের পানে দৃষ্টি পড়লে মনটা আটকে উঠে তার। জাভিয়ানের বিশাল দেহ পিলারে হেলান দেওয়া, নজর আইনাজে বিদ্ধ। মেয়েটা উল্টো ফ্রক পরে এসেছে, পায়ে স্লিপার নেই, চুলগুলো একদিকে ক্লিপ দিয়ে আটকানো, আরেক পাশ এলোমেলো। সার্গো, আপনি আমাকে এতটা ঘৃণা করেন যে আমায় মারতে চেয়েছেন? আর আমি কত ভোলা ভালা, আমি আপনার খোঁজ নেওয়ার জন্য আপনাকে ফোন করেছি। আমার মতো উল্টো জামা পরে অন্যের সামনে যাওয়ার দুঃসাহস করবে না। জাভিয়ান তিরিক্ষি ভাষায় বলে ওঠে। চেয়ার টেনে বসে। মেয়েটা তখনও দাঁড়িয়ে। জাভিয়ানের কথা শুনে পা জোড়া বাঁকা হয়ে আসে তার। নিজের দিকে তাকিয়ে দেখে সে উল্টো ফ্রক পরে এসেছে, দুই হাতে ক্রস করে ফেলে বুকের উপর। লজ্জায় তার নাক মুখ রক্তিম হয়ে আসে, আঁখি ছলছল। আমি গেলাম সার্গো। ছি ছি ছি, আমার যে এত অবনতি হলো। ফোনের আপনার কথা শুনে আমার হার্ট বেরিয়ে এসেছিল। সেই হার্টকে লাফাতে দেখতে দেখতে কখন উল্টো জামা পরে চলে এসেছি বুঝতেই পারিনি। আপনার সাথে কেন আমার এমন হয়? অপমানিত হতে হয় বারবার। জাভিয়ান উঠে দাঁড়ায়। আইনাজ এক কদম করে করে পেছায়। জাভিয়ানের নাকে মেয়েটার সুঘ্রাণ ভেসে আসে। এই ঘ্রাণে সে নিজের মস্তিষ্কে হার মানায়। মেয়েটার ভীত চাহনি তাকে উন্মাদ বানিয়ে তোলে। আয়নাজ ছোট্ট একটা টি টেবিলের সাথে আটকে পড়ে। জাভিয়ান তার সম্মুখে স্থগিত। বিশাল তার অবয়ব ঢেকে ফেলে আয়নাজকে। তোমার ভাই আজকে প্রাণে বেঁচেছে তোমার এই চঞ্চল মুখটার কারণেই। জাভিয়ানের মাথার উপর সোনালি আলোর ঝালর, তামাটে তার রঙের মেলায় ঝালরের রশ্মিতে রেগে যাওয়া অবয়বের প্রতিচ্ছবিতে আয়নাজ পুড়ে যায়। সে ভয় পায়। ভাই তার জন্য বেঁচেছে মানে? জাভিয়ান কি তার ভাইকে মেরে ফেলবে? সুদর্শন এই লোকটা এতটা মায়াহীন কেন? আমার ভাইকে? আরমান ভাইয়া? আমার বড় ভাই? কেন? ও খুব ভালো, আমার ভাই ভালো, আমার মতো না একদমই। আমার বড় ভাই খুবই দক্ষ সৈনিক, গোছালো একজন। আয়নাজ ভীতি দৃষ্টিতে বলে ওঠে। সে ইতিমধ্যে নাক টানছে, কান্নায় তার বুকটা উত্তাল। ইয়া, আই নো, তাই মারবো না। এই রিপিট, তোমার ভাই তাই।
বাকি সব কিছুতে ফাকিং ডোন্ট কেয়ার। জাভিয়ান তার চুল আঙ্গুল দিয়ে ব্যাক ব্রাশ করে জানায়। মেয়েটার টইটুম্বর দৃষ্টি অমায়িক। আয়না আজ কোনো উত্তর দিল না। শোনা গেল এলির কণ্ঠ। মেয়ের রুমে নক করেও সারা শব্দ পেল না, ফোনও ধরল না। হয়তো এই ব্যালকনিতে এসে চেঁচিয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে না কিছুই পর্দার কারণে। আর এদিকে সন্দেহের কোনো প্রশ্ন আসে না। পরক্ষণে শোনা যাচ্ছে আরমানের কণ্ঠ। স্টার কই? চিকেন রোস্ট গরম আছে, খাবি? জলদি আইসন। আয়নাজ উল্টো জামা পরে আছে, সেটা ভুলেছে। দুই হাত সরিয়ে মুখে আনে। আতঙ্কে মুখটা এতটুকু হয়ে যায় যেন বিড়বিড় করে আওড়ায়। কি হবে এখন? আমি কি করব? ভাই মা আমাকে এখানে দেখলে মেরে ফেলবে। কি করব আমি? কি করব? আয়নাজ মুখে হাত রেখে জাভিয়ানের পানে তাকায়। লোকটা কেমন নজরে চেয়ে আছে তার দিকে। সে কি একটুও বিচলিত হচ্ছে না? স্যার, জাভিয়ান স্যার, বাসায় যেতে হবে। মা ভাই ডাকছে আমায়। সো হোয়াট? জাভিয়ান বুকের সাথে হাত ভাঁজ করে নেয়। ছোট্ট খরগোশটা উকিঝুঁকি করছে দেখে কেমন একটা শান্তি লাগলো। এটা তার থেকে হেল্প চাইলে কেমন লাগবে ভাবতে ভাবতে সাদা খরগোশটা কুটুকুটু করে বলে ওঠে। পার করে দিন না আমায়, প্লিজ। জানছি আমার সব কথা শুনবে, সব অ্যাডভাইস মানবে। জাভিয়ান খরগোশটাকে গর্তে ফেলতে প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ, মানবো, সব কথা শুনবো, প্রমিস, সত্যি প্রমিস। এখন প্লিজ পার করে দিন। ফর্মিকা, তুমি কিন্তু আমার কেসে আটকে যাচ্ছ। অবশ্যই তোমাকে আটকাতেই হবে। কিসের কেস স্যার? যখন দেখবে তখন বুঝবে। জাভিয়ান তার হাত ধরে ব্যালকনির ধারে পৌঁছে আড়াল করে রাখে আয়নাজকে। লোকটার সুগন্ধি এতটাই প্রখর, আয়নাজ যেন মাতাল হবে সুবাসে। আমাকে শাট আপ, পাগল মেয়ে। জাভিয়ান তাকে ধমকে ওঠে। যখন সে শুনতে পায় অ্যালি আরমানের শব্দ আসছে তাদের কটেজের ছাদ থেকে, তখন সে আয়নাজকে অপর ব্যালকনিতে পার করতে নিলে মেয়েটা যে পা রাখতে যাচ্ছে সেখানে, তখন জাভিয়ানের হাতার ধারালো কাফের সাথে আয়নাজের বোতাম আটকে যায়। সেটা ছুটানোর আগে তাড়াহুড়োতে আয়নাজ নেমে যায় ব্যালকনিতে। সাথে সাথে টান খেয়ে আয়নাজের বোতাম সহ ছিঁড়ে সুতির ফ্রক লম্বাটে ছিঁড়ে যায়। কোমর অব্দি দৃশ্যমান হয় মেয়েটার সফেদ পিঠ কোমর, সেই কোমরের তিল। আর সবচেয়ে নজর বিধে মেয়েটার সাদা রঙের ইনারের ছায়ায়। জাভিয়ান পলক ঝাপটে নেয়। পাশে থাকা শো টেবিলের উপর থেকে কাপড় টেনে ছুঁড়ে মারে আয়নাজের শরীরের উপর। সোজা রুমে যাবে, কাপড় ঠিক করে সবার সামনে যাবে। পাগল, এতটা অগোছালো ছটফটে। সরি সরি স্যার, আপনি কিছু দেখেননি তো? আয়নাজ দ্রুত পেঁচিয়ে নেয় টেবিল ক্লথ। জাস্ট রান ফর্মিকা। এইভাবে কেউ তোমাকে দেখলে তাকে আমি ছাড়বো না, হোক না সেটা তোমার ভাই। আল কিল হিম। ধমকে উঠে জাভিয়ান। আয়নাজ আর এক সেকেন্ডও দাঁড়ায় না, ছুটে চলে তাড়াহুড়োয়। সেই টেবিল ক্লথের কাপড়ে পা পিছলেও কয়েকবার পড়তে চায়। জাভিয়ান তীক্ষ্ণ নজরে মেয়েটার গমন দেখে। তার মা ভাই ঘরে এসেছে বুঝলে পর্দা টেনে ভিতরে চলে আসে সে। অন্তরটা আজ বেসামাল। পলক ঝাপটে নিলে মেয়েটা সে অবয়ব ভেসে ওঠে। জাভিয়ান সোফায় হেলান দিয়ে বসে, চোখে আঙ্গুল ঘষে, অধর তার কিছুটা প্রসারিত। মেয়েটার কারণে আজকাল সে অল্প স্বল্প হাসতে চায়, পরক্ষণে সেই বিড়বিড় করে আওড়ায়। তোমার কারণে একজনকে মারতে চেয়েছে, আবার তোমার কারণেই তাকে মারিনি। হোয়াট আর ইউ ডুইং টু মি ফ্রেন্ডলেস বি? তুমি আমাকে কি বানিয়ে ফেলছো? ইনার, শেষ পর্যন্ত আমার ইনারও জাভিয়ান স্যার দেখে ফেলো। ওয়েট, না দেখেননি মনে হয়। উনি তো বলেন কিছু দেখেনি বলেছেন, নাকি কিছুই বলেননি? হায় আয়না, তুই কি নিয়ে দাঁড়াবি তোর ভবিষ্যৎ স্বামীর কাছে? পণ কর, তুই পণ কর। আজকের পর থেকে কখনো জাভিয়ান স্যারের সামনেই যাবি না। ওনাকে দেখলেও দৌড়ে পালাবি। আয়নাজ আজ সত্যি দুঃখিত। মেয়েটা মানতে নারাজ এমন তার গোপন বস্ত্র কেউ দেখবে? স্বামীর জন্যই তো মেয়েটা নিজেকে সংযত করছে। কিন্তু জাভিয়ানের সাথে এমন ঘটনায় মেয়েটার কি করার আছে? সবটা তো অজান্তেই হয়ে যায়। তাও মেয়েটা চোখ বুজে কষ্ট করে। দরজায় মা ভাই এসে টুকটুক শব্দ করলে মেয়েটা ভাঙা সুরে আওড়ায়। আমার খিদে নেই, পরে খাবো। অ্যালি মেয়েকে দরজায় দাঁড়িয়ে অনেকক্ষণ বকে। সে ভেবেছে আয়নাজ ঘুমিয়েছিল দরজা লক করে, এখন ঘুম ভেঙে যাওয়ায় ভেতর থেকে শব্দ করছে। আচ্ছা মতো বকে চলে যায় অ্যালি। আয়নাজ বিনা শব্দ করে চোখের জল ফেলে। মেয়েটা আজ সত্যি আহত হয়েছে। নিজের উপর কেমন একটা বিতৃষ্ণা এসেছে যেন। সে কম্পনরত হাতে মোবাইল নেয়, জাভিয়ানকে মেসেজ পাঠায়। স্যার, আজকের পর থেকে আমাদের দেখা হওয়া সম্ভব নয়। আপনি সব শাস্তি আমায় দূর থেকেই দেবেন। আমি আর আপনার সামনে আসবো না। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। জাভিয়ান রেহানের ডাক পড়ে। রাজসভায় উত্তাল পরিবেশ। ডিনার সারেসে রাজার সাথে প্রিন্স কায়নাত উপস্থিত। কালকে ওদের একটা ট্রেনিং আছে, বলতে গেলে যুদ্ধের আগে শেষ ট্রেনিং। যুদ্ধের প্রস্তুতি আগামী সপ্তাহে শেষে। আক্রমণ জাভিয়ানের নির্দেশনায় হবে। 2 বছরের জন্য জাভিয়ান এলেও তার হয়তো গমনের সময় যুদ্ধের পরই। প্রায় কয়েক মাসের মতো সময় ধরে আছে জাভিয়ান এই রাজ্যে। রাজা ইলহাম উঠে পড়ে আহারের পর। সকল কিছু ডিসকাশন শেষ। জাভিয়ান কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে শেষ চুমুক দিয়ে উঠে যাওয়ার সময় শুনতে পায় প্রিন্স কায়নাতের কণ্ঠ।
সামান্য একটা মেয়ের জন্য দেশের ভালো একটা সৈনিকের দিক গুলি তাক করা, এর জন্য আপনার কত বড় ক্ষতি হতে পারে জানেন? জেনে লাভ? জাভিয়ান হেলান দিয়ে বসে চেয়ারে। আপনি খুবই কম কথা বলেন, অর্থাৎ টপিক এড়িয়ে যান। এটাই বুদ্ধিমানের কাজ। বাবা হয়তো আমার প্রিন্সেস জেসমিনের বিয়ের প্রস্তাব দেবে আপনার কাছে, বিয়ে করে নেবেন। রাজ্যের একটা বিশেষ চুক্তি হবে আপনাদের দেশের। প্রিন্স কায়নাত পুরো কথা শেষ করতে পারেনি, এর মাঝে জাভিয়ান 2 হাত ভর দিয়ে টেবিলে উবু হয়ে বলে। আপনার টপিকে কথা বলতে আমি ইন্টারেস্টেড না। অতটুকু বাক্যে শেষে জাভিয়ান টেবিল ছাড়ে, লম্বা কদমে প্যালেস থেকে বেরিয়ে যায়, বিড়বিড় করে শুধায়। ফাকিং শিট। কটেজে গিয়ে মোবাইল চেক করলে আরো বেশি মেজাজ খোয়ায় জাভিয়ান। প্রোফাইলে থাকা কালো গাউনের ছবিতে ক্লিক করে ভেসে ওঠে হাসজ্জ্বল অগোছালো মেয়ের ছবি। আঙ্গুল বুলিয়ে দেয় সে ছবিতে। জাভিয়ান দাঁতে দাঁত চেপে আওড়ায়। জাভিয়ান ছাড়া গতি নেই তোমার, ফ্রেন্ডলেস পে। জাভিয়ানের দেখা পায়নি আইনাজ একদিন যাবৎ, এমনকি শাস্তির জন্যও না। শুনেছে ট্রেনিং নিয়ে ব্যস্ত সকলে। তার ভাইয়ের সাথেও দেখা হয়নি মেয়েটার গত রাত থেকে। আর এখন আবার তিমির। প্রকৃতি চুপচাপ নীরব। দূর থেকে শোনা যাচ্ছে ট্রেনিংয়ের হুঙ্কার অল্প স্বল্প। আয়নাজ ছাদে বসে দোলনায়, পাশে ম্যারি, কোলে তাদের বোল ভর্তি চিপস। ম্যারি টুকটাক খাচ্ছে, কিন্তু আয়নাজ খাওয়ার চেয়ে কোলে বেশি ফেলছে। আয়নাজ ভেবেছে সে জাভিয়ানকে না দেখলে তার কথা ভাববে না, কিন্তু মনটা অস্থির হয়ে আছে। লোকটা তার মেসেজ দেখেও রেগে কিছু বলেনি কেন? সত্যি জাভিয়ান বিরক্ত ছিল আয়নাজের প্রতি। থাকারই কথা, এমন একটা অগোছালো মেয়েকে কেন এমন কঠোর সৈনিক এর নামে ধামে যে উচ্চ তার সাথে কথা বলবে? মেয়েটা তাও ভাবেই আর ভাবে। জাভিয়ানকে যেদিন প্রথম দেখেছিল, লোকটাকে দেখে গ্রিক সৈন্যের কথা মনে এসেছিল তার। আবার উপন্যাসের নানান সৈনিকের সাথে শারীরিক দিক যেন হুবহু মিল। কিন্তু লোকটার কথাবার্তার ব্যবহারে, শাস্তিতে আয়নাজ অজ্ঞান হয় কি সব না হয়েছে তাদের জীবন ঘটনায়। কখনো হাসি, আবার কখনো চিল, আবার কখনো কান্না, লজ্জা, ভয়। আয়নাজ হেসে ওঠে আপন মনে। তার নিজে নিজে হাসি দেখে ম্যারি তার কাঁধে ধাক্কা দেয়। হাসছিস কেন পাগল? এমনিতেই। আচ্ছা, একটা কথা ভেবেছিস? জাভিয়ান স্যার ইতালিয়ান হলেও মুসলিম। আয়নাজ আজগুবি কথা বলে। হঠাৎ জাভিয়ান স্যারের টপিক? হ্যাঁ, কেন ওনার কথা বলছিস? আরে ধুর, এমনিতেই। লজ্জায় মুখটা এতটুকু হয়ে আসে আয়নাজের। বুঝে আসে না কেন হঠাৎ লজ্জা পাচ্ছে মেয়ে। গালজোড়া কেমন জ্বলছে। মুসলিম হওয়াটা অস্বাভাবিক কিছু না। ওনার বংশ পরম্পরায় ওরা কঠোর সৈনিক, খুবই রিচ, তাদের ধর্ম মুসলিম, কিন্তু রাজ্যের ওরা বেশিরভাগ খ্রিস্টান। ও, আয়নাজ ছোট্ট করে বলে ওঠে। মেয়েটা মোবাইল উঠিয়ে আবারও চেক করে জাভিয়ানের মেসেজের, কিন্তু পায়নি, আসেনি কোনো মেসেজ। পরপর আয়নাজ নিজের মাথায় হাত দেয়, বিড়বিড় করে বলে। কেন ওনার মেসেজের জন্য অপেক্ষা করছি আমি? ওনাকে তো আমিই মানে কথা বলতে না বলেছিলাম। আয়নাজ ভাবনার মাঝে আরো কিছু চিপস মুখে পুড়ে। গালের চারিদিকে লেগে থাকা চিপসের গুঁড়ি। হঠাৎই ঠকঠক পায়ের শব্দ ভেসে আসে, নিচ থেকে আসছে। কিছুটা কাছে আসলে বুঝতে পারে রাজদরবার থেকে কেউ এসেছে। দৌড়ে আয়নাজ ম্যারি ছাদের কিনারায় আসে, ঘোষণা করে। আয়নাজ ম্যারিকে ডাকছে প্রিন্সেস জেসমিন। অতটুকু শুনে দৌড়ে নিচে নেমে আসে দুইজনই। আলি দরজা বন্ধ করে তারা বেরুলো। ম্যারি নিজের চুল হাত দ্বারা ঠিক করে নেয়, ব্যস্ত হয় নিজেকে নিয়ে। এটা সেটা ঠিক করতে করতে ম্যারি শুধায় আয়নাজকে। কেন ডেকেছে কাজিনী? জানি না, তবে খুব করে চাচ্ছি রাজ দরবারের পার্লের একজোড়া কানের দুল গিফট করুক প্রিন্সেস জেসমিন আমায়। মেয়েটা অগোছালো, মুখে লেপ্টে থাকা চিপসের গুঁড়ি যা হাত দিয়ে কিছুটা মুছলেও একেবারে মুছে যায়নি। কুচকে যাওয়া ফ্রকটাও ঠিক করলো না আয়নাজ। আচানক নজর আটকে পড়ে দূরে দাঁড়ানো জাভিয়ানের পানে। লোকটা গ্যাম্বিসন পরিহিত, মাথায় হেলমেট নেই, আরমানের সাথে দাঁড়িয়ে। লোকটা আরমানের থেকেও বৃহৎ লম্বাটে। মেয়েটা ওইদিকে ফিরে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়তে নিলে ম্যারি তার পেটে হাত দিয়ে সামলে নেয়। আরে দেখে হাসবি তো। আমি ঠিক আছি। আয়নাজ হেসে জানায়। তার উৎফুল্ল স্বভাবের হাসি ঠিকই শুনে জাভিয়ান। মেয়েটাকে দেখার ইচ্ছে রক্তে রক্তে ভাসমান হলেও জাভিয়ান ফিরেনি। ব্রেনলেসকে অন্যভাবে শায়েস্তা করবে কঠোর সৈনিক। রাজ্যের ভেতরে আলোর ঝলমলে এক একটা করে ড্রেস দেখাচ্ছে প্রিন্সেস জেসমিন তাদের। ম্যারি ধরে ধরে দেখছে সবকিছু, কিন্তু আয়নাজ ধরল না। তার হাতের তালু এখনো চিটচিটে চিপসের কারণে। সেই ড্রেসেই মুছে নেয় হাত। ম্যারি, প্রিন্সেস জেসমিন নিজেদের মতো কথা বলছে। আয়নাজ চোখ পাকিয়ে সৌন্দর্য দেখছে জুয়েলারি, নানা ডিজাইনের ড্রেসের। সবগুলো নিয়েছে জেসমিন বোনের বিয়ে উপলক্ষে। তার মধ্যে দুটো আয়নাজ এবং ম্যারিকে দেওয়ার পরিকল্পনায়। তাই ডেকে আনা তাদের। খটখট করে দরজার শব্দ হলে প্রিন্সেস জেসমিন বলে ওঠে, দরজা খোলা। একজন মহিলা সার্ভেন্ট ভেতরে আসে। দরজা খুলে একটু ঝুঁকে জেসমিনকে জানায়। প্রিন্স কায়নাত আপনাকে কিং। ভাই, জেসমিন উঠে দাঁড়ায়। প্রিন্স কায়নাত ভেতরে আসে। সে আসলে আয়নাজ
সে আসলে আয়নাজ ম্যারি বসা থেকে দাঁড়িয়ে পড়ে। আয়নাজ ফ্রক খামচে নেয়। তার সুতির ফ্রক আরও কুচকে ওঠে। ভেতরে এসে মেজাজ বিগড়ে যায়। কায়নাতের স্পষ্ট দৃশ্যমান এক অগোছালো মেয়ের অবয়ব। অত্যন্ত সুন্দরী হলেও মেয়েটার অগোছালো রূপ বিরক্ত করে কায়নাতকে। সে মুদ্রা কথা না বলে জেসমিনকে বলে, এমন অপরিষ্কার অবস্থায় প্যালেসে কিভাবে আসে মানুষ, তাও তোমার রুমে? ঝাঁঝালো সেই এই সুরে মলিন মুখটা অপমানে এতটুকুন হয়ে আসে আয়নাজে। সে পায়ের স্যান্ডেল আরও আঁকড়ে ধরে। পায়ের আঙ্গুল দিয়ে হাফ শুও পড়ে আসেনি আজ মেয়েটা। আমার সমস্যা হচ্ছে না। প্রিন্সেস জেসমিন বলে উঠতে চায়, কিন্তু কায়নাতের মাঝে তীব্র কণ্ঠে আয়নাজকে বলে, এখনো সুবুদ্ধি হয়নি? অপরিষ্কার বাজে একটা মেয়ে। গেট আউট। প্রপার আউটফিট না পরলে এখানে আসা যাবে না। গো। আয়নাজ মাথা নাড়ায় উপর নিয়ে ছন্তদন্ত ছুটতে থাকে। প্রিন্স কায়নাত যে কাজের জন্য এসেছে সেটা বলে বেরিয়ে আসে। পিছনে আয়নাজের অনেকটা কাছেও চলে আসে। এক পর্যায়ে আয়নাজের কাঁধে হাত দিয়ে ধাক্কা দেয়। ফলস্বরূপ মেয়েটা পড়ে যায় টাইলসের উঁচু নিচু কাজের ফ্লোরে। হাঁটুতে ভর পড়ায় সেথায় ছিঁড়ে যায় চামড়া। আর শব্দ করে কেঁদে ওঠে মেয়েটা। কায়নাত পেছনে দাঁড়িয়ে তার মুখে হিংসাত্মক হাসি। পকেটে হাত দিয়ে বলে, তোমার বাবা কুক মিন্স সার্ভেন্ট, অ্যান্ড সার্ভেন্টের মেয়ের দশা হওয়া উচিত এমনই। গেট আউট বিচ। আয়নাজের মনটা ছটফট করে। সে ভয় পায়। কায়নাতের মুখে পৈশাচিক হাসি। লোকটা যেন আরো ভয়ানক হয়ে ফিরে এসেছে, একজন খুনি। আয়নাজ সরি বলে উঠে দাঁড়ায়। হাঁটুর জ্বলতে থাকা অবয়বে নজর বুলিয়ে দেখে ফ্রকের কিছু অংশ ছিঁড়েছে, রক্ত স্পষ্ট। মেয়েটা শুকনো ঢেকুর গিলে। ম্যারি নিশ্চয়ই প্রিন্সেস জেসমিনের সঙ্গে আলাপ করছে গুরুত্বপূর্ণ, বা এখন আয়নাজকে দেখতে এলে কায়নাত তাকেও মন্দ কথা শোনাতে প্রস্তুত হবে। আয়নাজ হাঁটতে থাকে। এক পর্যায়ে মেয়েটা দাঁড়ায়। প্যালেসের একপাশে হালকা আধারের মতো জায়গায় দাঁড়িয়ে ফুপিয়ে ওঠে। প্রাণ তার উড়ু উড়ু ব্যথায়। জাভিয়ান কিংবা ভাই কাউকে দেখল না বাহিরে। ওরা নিশ্চয়ই কটেজে। জাভিয়ান তাকে হাজার অপরিষ্কার পাগল কিংবা অগোছালো বললেও লোকটা সদা তাকে প্রোটেক্ট করে। আর সেই কিনা লোকটাকে এটা সেটা শুনিয়ে দিয়েছে। আয়নাজের আজ ভীষণ মন খারাপ। খুব নাক টেনে কেঁদে নাকের ময়লা সে ফ্রকের হাতায় মুছে নেয়। পিলারে মাথায় হেলান দিয়ে দেখতে পায় বিশাল ছায়া তার সম্মুখে। একটা বিশ্বস্ত হাত তার গাল চেপে ধরে। অপরিষ্কার মেয়ে। আপনি? আয়নাজ অবাক হয়ে বলে। জাভিয়ানকে দেখে তার চোখটা যেন জুড়িয়ে গেল। একটু জড়িয়ে ধরতে চাইলো যেন। কেন জানে না পাগল মেয়েটা। জাভিয়ান অবশ্য খেয়াল করেনি আয়নাজের চোট কিংবা তার অশ্রু। সাথের জন কোথায়? উপরে। একটু ভেঙে আসে তার কণ্ঠ। জাভিয়ান আয়নাজের জন্য অপেক্ষায় ছিল। কায়নাতকে নিয়ে তার ভীষণ বিরক্তি। তাই কটেজে পিছু যাওয়ার জন্য ব্যাকুল হয়ে দাঁড়িয়েছিল এদিকটায়। আয়নাজের এমন ঠান্ডা চুপচাপ কণ্ঠে অস্থির বনে জাভিয়ান তার গালে আলতো হাত রেখে প্রশ্ন করে, আই ওকে বি? ব্রেনলেস ছাড়া কেবল বি শুনে আয়নাজের কি যেন হলো। সে শব্দ করে কেঁদে ওঠে। আমি বাসায় যাব। জাভিয়ান চারিদিকে নজর দেয়। নীরবতা চারিদিকে। নির্দিষ্ট এই সময়ে সকলে তাদের কটেজে থাকে। অ্যালার্ট থাকা, একটু বেশি সতর্কতা মেনে চলে। জাভিয়ান জীবনের অস্থিরতায় কয়েক সেকেন্ডে অনুভব করে। সে হাত ধরে আয়নাজের ধীর কদমে। মেয়েটাকে প্যালেসের গা ঘেঁষে যাওয়া রাস্তা ধরে শর্টকাটে তাদের কটেজের পেছনের দিকে পৌঁছে। এদিকে অত্যাধিক অন্ধকার হওয়ায় মেয়ে লোকেরা জায়গাটা এড়িয়ে চলে। জীবনের প্রথম আয়নাজ এই পথ দিয়ে কয়েক মিনিটের পথে চলে আসে কটেজে। জাভিয়ান কটেজের ব্যাগ দরজা খুলে তার পরিহিত গ্যামসন এখনো শটান। আয়নাজ হাত নড়চড় করে। স্যার, আমি আমার বাসায় যাব। জাভিয়ান দরজা বন্ধ করে পেছনের লনে হেঁটে লিভিং এরিয়ায় চলে আসে। সেখানের আলোতে স্পষ্ট আয়নাজের মুখে তিক্ততা। জাভিয়ান সবচেয়ে অবাক হয়ে যায় মেয়েটার পা ছিঁড়ে যাওয়া জামা আর সেটাতে থাকা রক্তে। সে বাহু চেপে ধরে আয়নাজের। তিক্ত কণ্ঠে শুধায়, কিভাবে হয়েছে? কে করেছে? আমি বাসায় যাব স্যার গো। আয়নাজ কান্নায় মশগুল। তার চঞ্চল মন জাভিয়ানের রাগান্বিত সুর শুনে পায়ের নিচে জমিন সরিয়ে ফেলে। মেয়েটা প্রচন্ড ভয় পাচ্ছে। আয়নাজ! চিল্লিয়ে উঠে জাভিয়ান। মেয়েটা আতঙ্কে এতটুকু হয়ে যায়। জাভিয়ান খেয়াল করে মেয়েটার পায়ে স্যান্ডেলও নেই। মুহূর্তে কেমন ধপ করে নিভে যায় লোকটার রাগ। অথচ লোকটা হচ্ছে এক মায়াহীন পালোয়ান সৈনিক। কেন এমন অনুভূতি হচ্ছে মেয়েটার জন্য? জাভিয়ান নিজের গ্যামসন খুলে ফেলে। আয়নাজ পিছু যায় কিছুটা। তার বুকে ধুকধুক শব্দ শোনা যাচ্ছে। জাভিয়ানও সেই শব্দ শুনতে পায়। জাভিয়ান আয়নাজকে নরম কার্পেটে ঠেলে দাঁড় করায়। মেয়েটা তার নাকের পানি আবারও ফ্রকের লম্বা হাতায় মুছে নেয়। জাভিয়ান কিছুই বলল না এবার, বরং টেবিলে রাখা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে মেয়েটার নাকে চেপে দেয়। জাভিয়ানের কালো রঙের ফুল হাতা স্কিন গেঞ্জির উপর ভাসমান মাংসে চোখ বুলিয়ে আয়নাজের দৃষ্টি সরিয়ে ফেলে। লোকটা সেই আয়নাজ বলাটা এখনো মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। শেষবার জিজ্ঞেস করছি, কিভাবে হয়েছে? কে করেছে? পড়ে পড়ে গিয়েছি। জাভিয়ান তার কম্পনরত সুরটা সহ্য করতে পারেনি। তাকে সোফায় বসায়। ফ্রক কিছুটা উঁচুতে তুলতে নিলে চেপে ধরে আয়নাজ। প্লিজ স্যার গো, না, আমি মরে যাব।
তোমাকে কোনোদিন আমি মেরে ফেলবো, বোকা মেয়ে। জাভিয়ান হাত সরিয়ে দেয় তার। ফ্রক হাঁটু পর্যন্ত উঠলে দেখতে পায় মেয়েটার স্কিন প্যান্ট ছিঁড়ে হাঁটুর চামড়া উঠেছে। ফক, এইভাবে কিভাবে ছিঁড়ে ফেলেছ? কোথায় পড়েছে? জাভিয়ান চিল্লিয়ে উঠে। আইনাজ খামচে ধরে তার হাঁটুর উপর রাখা ফ্রক। কিছু বলে না, তার চোখের পানিতে গাল ভেসে যাচ্ছে। জাভিয়ান হাঁটুতে ভর দিয়ে লম্বা হাতে তার গালে হাত রাখে, স্ফীত কণ্ঠে বলে, বলো পাগল মেয়ে। সত্যিটা বলতে পারল না আয়ানাজ, কারণ জাভিয়ান সত্যিটা জানলে কি রিয়াকশন দিবে। সত্যি জানে না, বা এই ঘটনা জানাজানি হলে মা তাকে হাড্ডি ভেঙে দিবে। অপরিষ্কারভাবে প্যালেসে গিয়েছে জানলে মা তাকে বেরোনোর সময় তাড়াহুড়োয় খেয়াল অবধি করলো না। জাভিয়ান মেয়েটার গালের চারিদিকে লেগে থাকা চিপসের গুঁড়ি হাতের তালু দিয়ে পরিষ্কার করে দেয়। চঞ্চল মুখটার কি হয়েছে আজ? আমি রেগে যাচ্ছি আয়নাজ। আমার ধৈর্য খুব কম, আর তোমার ব্যাপারে সেটা একদম নগণ্য। দৌড়ে বাসায় ফিরছিলাম, তখন পড়ে গিয়েছি। আমি বাসায় যাচ্ছি। থ্যাংক ইউ স্যার গো। মেয়েটা উঠতে নিলে জাভিয়ান তাকে উঠতে দেয়নি, কঠোর ভঙ্গিমায় বসিয়ে দেয়। পাশের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স আনলে আয়নাজ তড়িঘড়ি করে পালাতে চাইলে জাভিয়ান তার পেটে হাত জড়িয়ে নেয়। ডোন্ট মুভ বি, আমার গরম লাগছে। জাভিয়ান ঘামছে, সত্যি ঘামছে, কিন্তু তার কটেজে অটোমেটিক হিমশীতল আবহাওয়া বিদ্যমান এসির কারণে। আয়নাজ অতিরিক্ত ঠান্ডায় কাঁপছে। আবার জাভিয়ানের হাত তার পেটে বুঝে তার পেট হুড়মুড় করে উঠল। মেয়েটার পা জোড়া ভরহীন মনে হয়, সে দুই হাতে ঠেলতে চাইল। আমি সেট। জাভিয়ান তাকে সোফায় বসায়, আবারও নিজের উরুতে মেয়েটার পা টেনে ওঠায়। আইনাজের পা তার উরুতে ভেবে জাভিয়ানের টলমল অবস্থা, তার হিম অন্তরে পুষ্পের ঘ্রাণ। মেডিসিন ক্ষত স্থানে লাগলে আইনাজ গালে হাত দিয়ে শব্দ করে। আহ 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 জ্বলে যাচ্ছে স্যার গো। তার সেই সুরে জাভিয়ান মেয়েটির পানে দেখে। চোখ খিচে অগোছালো একটা মেয়ে কান্না জ্বালাপোড়া নিবারণের চেষ্টায়, কিন্তু জাভিয়ানের কাছে তার এই রূপটা যেন জ্বলন্ত পুষ্প। জাভিয়ান নিজের খেই হারিয়ে ফেললো। হাঁটু সোজা করে মেয়েটার নিকট পৌঁছে কঠোর জীবনের এই প্রথম এক অগোছালো নারীর কপালের কিনারায় অধর ছোঁয়ায়। পাগল মেয়ে, তুমি আমাকে বাধা অতিক্রম করতে বাধ্য করেছ। আমার কঠোর হৃদয়কে ভেঙে চুরমার করেছ। আমার গোছালো জীবন অগোচর একটা ঝড় তুমি। স্যার গো, আপনি আমায় চুমু কেন দিয়েছেন? এটা সম্ভব কিভাবে? হ্যাঁ, ও ও, সবচেয়ে বড় কথা, আমার স্বামী এখন কি করবে? আমি তো অপবিত্র হয়ে। মুখে হাত দিয়ে কাঁদতে শুরু করে আইনহাস। তার গালে চোখের পানি, হাতেও চোখের পানি। জাভিয়ান তার হাঁটুতে যে ব্যান্ডেজ করেছে সেটা ভুলে লাফাতে শুরু করলো। ব্যথায় আবারও কুকিয়ে উঠছে। তার এমন অবস্থায় জাভিয়ান দৃষ্টি শুরু করে মেয়েটাকে দেখে। তখন কিভাবে যেন কন্ট্রোল হারিয়ে ফেললো সে। মেয়েটার কপালে ছুঁয়ে দিতে নিজেকে রক্ষা করতে পারল না। তবে এই মেয়ের লাফালাফি আর কান্নাকাটি দেখে জাভিয়ানের মেজাজ চটে। সে আইনাজের বাহু চেপে শান্ত হওয়ার জন্য বলে, আমি আর তোমাকে কিস দিব? আমার এতটা অসহায়তা এসেছে জীবনে? হাউ ফানি। লিসেন ফ্রক, এইসব স্বামী নিয়ে ভাবতে ভাবতে এত বাজে অবস্থা হয়েছে তোমার। আমাকে নিয়ে এখন বসে বসে স্বপ্ন দেখছ আমি তোমাকে কিস করেছি। পেইনফুল। জাভিয়ান ওভাবেই বসে থাকে মেয়েটার হাঁটুর সম্মুখে। আয়নাজ নাক টানে। তার সর্দি এসে ঠোঁটের উপর জমতে চাইলে সে জামার হাতায় তা মুছতে গেলে জাভিয়ান টিস্যু দিয়ে মুছে দেয়। এত অপরিষ্কার একটা বিয়ে তুমি। আপনি আমাকে সত্যি চুমু দেননি? ও হ্যাঁ, সেটাই তো। আপনি কেন আমায় চুমু দিবেন? আমাকে তো আপনি দেখতেই পারেন না। আমি এমন বসে বসে স্বপ্নও দেখতে পারি? বিশ্বাস হয় না আমার। কিন্তু এটা সত্যি, আমি যে একটা ব্রেইনলেস ফ্রগ। আয়নাজ নখ কামড়ায় দাঁতের সহিত। সে খুবই ভাবনায় ত্যস্ত। আসলে কি হয়েছিল? সে বসে বসে এমন স্বপ্ন কিভাবে দেখে? যদিও ঘুমের ঘোরে যা দেখে সেটা নিজের মধ্যেই রেখে দেয়, তবে এখন সত্যি তার মাথাটা নষ্ট। লিসেন আইনাজ, সে হোয়াট এভার, কিন্তু তোমার এই মুখে যেন কোনো হাজব্যান্ড নামক জার্কের নাম না শুনি, বড্ড খারাপ হবে। জাভিয়ান উঠে দাঁড়ায়। আয়নাজ তার ফ্রক ঠিক করে। চুমুর ব্যাপারটা ক্লিয়ার হলে মেয়েটার এখন হাঁটুর ব্যথা অনুভব হয়। সে দাঁতের সাথে দাঁত চেপে নেয় ব্যথা সহ্যের আশায়। তবে সেটা হওয়ার কথা কি? তার উপর জাভিয়ানের কথায় আরও বেশি বিষ। জামাইয়ের কথা না বলে কার কথা বলবে মেয়েটা? আজব। কেন কেন? আমি কেন আমার স্বামীর কথা ভাববো না? আমার একমাত্র স্বামী হবে, সেই আমার প্রথম সব হবে। যদিও আপনি আমার কোমর। বলতে বলতে জাভিয়ান তার ঠোঁট দুটো আঙ্গুলের সাহায্যে চেপে ধরে। তুলে আছাড় মারবো আইনাজ, এখানে আটকে রাখবো, বাড়ির মুখ দেখবেন আর। জাভিয়ানের কণ্ঠে তেজ, ভয় আয়নাজের চোখে। সে মেয়েটাকে আরও জব্দ করার সুযোগে আয়নাজের ঠোঁট থেকে হাত সরিয়ে মেয়েটার সোফায় দুই ধারে দুই হাত রাখে সে আলগোছে। সরি স্যার গো, আমি বিয়ে করতাম না। আয়নাজ ভয় পেয়ে ধীরে ধীরে বলে। চোখে তার পানি চিকচিক করছে। জাভিয়ান এক দৃষ্টিতে চেয়ে রয় মেয়েটার পানে, কেমন আফিম রমণী। শাট আপ। এসব কথাবার্তা শুনলে মুখ সেলাই করবে তোমার। অ্যান্ড ইয়েস,
তোমার মাথা থেকে ওই কাল্পনিক হাজবেন্ডের ভূত ছাড়াও। আমি ছাড়ালে কিন্তু মাথায় আসতে থাকবে না তোমার। জাভিয়ান তেজি কণ্ঠে জানান দেয়। আমার হাতটা ছাড়বেন স্যার গো, ব্যথা পাই আমি। আয়নাজ নিজের ঠোঁট কামড়ে ধরে দাঁত দিয়ে রুমের তাপমাত্রা এসে জমে যাচ্ছে, সাথে জাভিয়ানের সতর্কবার্তা শুনে গলাটাও কেমন বরফের মতো জমে যাচ্ছে। জাভিয়ান খেয়াল করে সে একটু জোর দিয়ে মেয়েটার হাত দুটো আঁকড়ে ধরেছিল সোফার সাথে। হাতের মুঠো আলগা করতেই দেখে কেমন লাল ছাপ বসেছে তার আঙ্গুলের। সফেদ চামড়ার কি নিদারুণ বিষাদ আলপনা। বাড়ি যাও। যাই। আয়নাজ উঠে ধীরে, তার হাঁটুতে টান পড়ে কিছুটা। মেয়েটা দাঁত খিচে নেয় ফের। হাঁটু কনুই এইসব জায়গায় ব্যথাটা সহ্যের জন্যে শক্ত মনের দরকার। যায় বিবেকহীন মৌমাছি নেই, সে নাকের সর্দি বের করে কান্নায় মশগুল। জাভিয়ানের দৃষ্টি নিভু নিভু, সে মেয়েটাকে আলগোছে পর্যবেক্ষণ করছে, যেন ছোট্ট শিশু ব্যথা পাওয়ার পর হাঁটতে ভুলেছে। আয়নাজ অন্তরের ভেতর ভেতরে কায়নাতের গোষ্ঠী উদ্ধার করছে, কিন্তু মুখের বাইরে সেই শব্দ আসলো না। জাভিয়ান শুনলে রক্ষে নেই কায়নাতের। সেদিন তার ভাইকেও মেরে ফেলবে বলেছিল এই লোক। কেন কঠোর সৈনিক এতটা আক্রমণাত্মক সেটা ভাবে আয়নাজ, কিন্তু উত্তর পায়নি। পাষাণ সৈনিকেরা এমন হয় মেয়েটা ভাবে। কাম। একটু মৃদুসুর, কণ্ঠে কি যত্ন নাকি বিরক্ত আয়নাজ বুঝল না। মেয়েটা তাকিয়ে জাভিয়ানের হাতের তালুর দিকে। বিশাল এক তালু, কাউকে শক্ত আঘাত করে প্রাণ নেওয়ার মতো। আমি যেতে পারবো। আয়নাজ সাবধানে এক পা এগোয়। হাত ধরো পাগল। আর জাভিয়ানের হাত তেমন করেই শটান রাখা। আর হুমকি ধুমকি খাওয়ার কোনো ইচ্ছে নেই। মেয়েটা নিজের ছোট্ট হাতটা স্বইচ্ছায় জাভিয়ানের হাতের তালুর মাঝে রাখলো। তার সফেদ হাতটা দুটি ছড়িয়ে উঠল মুহূর্তে জাভিয়ানের তামাটে হাতের মাঝে। আয়নাজ এত কিছু খেয়াল না করলেও জাভিয়ানের হৃদয়ের গতি অস্থিতিশীল। সে ব্যাকইয়ার্ডে যায় আয়নাজকে নিয়ে। তারপরে কটেজের বাহিরে সিঁড়ি কটেজে যুক্ত করে নিজে উঠে পড়বে। আয়নাজের কক্ষের পেছনে জানালার পর্দা দুখানা নিয়ে লম্বা আয়তন করে। উপর থেকে জাভিয়ান পর্দা নিচে ফেলে আয়নাজকে বলে ওঠে, 2 হাত পর্দায় পেঁচিয়ে নাও, ব্যথা হবে না। আমি টেনে উপরে তুলছি। পড়ে যাব আমি। পড়বেন আপনি, আমি আছি। জাভিয়ান সিঁড়ির কয়েক ধাপ নিচে নেমে আসে। আয়নাজ শক্ত করে পর্দা খামচে ধরলে জাভিয়ান হুট করে পর্দা টেনে নেয়। মেয়েটা চিৎকার গিলে ফেলে মায়ের কাছে ধরা পড় ভয়ে। তবে মুহূর্তেই চমকে উঠে সে জাভিয়ানের সাথে লেপ্টে আছে দেখে। জাভিয়ান তাকে আঁকড়ে নিয়েছে। লোকটার সুবাসে আবারও আয়নাজ চারিদিকের জ্ঞান হারিয়ে ফেলে। এত সুগন্ধে তার যেন ঘুম ঘুম আসে। জাভিয়ান মেয়েটার শরীরের উষ্ণতাপে মাথার খেই হারায়। বিপদ না হওয়ার আগে সে সিঁড়িতে দাঁড় করায়। আস্তে উঠো, আমি আছি, পড়বে না। আপনি আমার হাত ধরে রাখুন, আমি উঠছি। আয়নাজকে। আয়নাজ মাতাল কণ্ঠে বলে ওঠে। হুট করে তার মনে হচ্ছে জাভিয়ান কঠোর হলেও তার জন্য মারাত্মক মিষ্টি। রাখছি তো, এতবার বলতে হয় না। বারবার আমাকে ছোঁয়ার ধান্দা তোমার। মেয়েটার মাতাল কণ্ঠে নিজের কঠোর রাখার জন্যে আর কোনো শব্দ খুঁজে পায়নি জাভিয়ান। মিষ্টি, সাথে সাথে সেই মিষ্টি আয়নাজ পিঁপড়েদের মাঝে মিলিয়ে দিল। সিঁড়ির কয়েক ধাপ উঠে ব্যালকনিতে নেমে যায়। পেছনে জাভিয়ান শটান তার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। এটা বুঝে কেমন সাহস পেয়ে উঠল এই প্রকার প্রাণ। যেই না ভেবেছে পিছন ফিরে লোকটাকে ধন্যবাদ দেবে, অমনি দেখে লোকটা সিঁড়ি তাদের কটেজে রেখে চলে যাচ্ছে। এখন চিল্লিয়ে কিছু বলাও যাবে না, মা জানলে আস্ত রাখবে না। তারপরেও মেয়েটা বিড়বিড় করে বলে, পাষাণ, আপনি বুঝেছেন। কখনো থ্যাংক ইউ বলতাম না, কিন্তু কি করব? আমার মতো লক্ষ্মী মেয়ে একটাও নেই যে শত টিটকারি দিন আপনি আমাকে, আর আমি দিচ্ছি আপনাকে ধন্যবাদ। পরপর মেয়েটা রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। পিঠেও কেমন টান ধরেছে। মুহূর্তে কঠিন গালি ছুড়ে সে কায়নাতের উদ্দেশ্যে। তারপর কেটে যায় সপ্তাহটা। অবশ্য আয়নাজ দিনই জ্বরেই মগ্ন ছিল। ব্যথার জন্যেই জ্বর আসে। জাভিয়ান মেয়েটাকে সরাসরি দেখেনি কয়দিন, প্রচুর ব্যস্ত ছিল সে ট্রেনিং নিয়ে। শীঘ্রই গন্ডগোল শুরু হবে রাজ্যে, যেটা জাভিয়ান রাজা এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মানুষেরা জানে। তবে পরিবারদের এইসব নিউজ থেকে গোপন রেখেছে। জাভিয়ান মেয়েটাকে দেখেনি সরাসরি সেটা ঠিক, কিন্তু রোজ ফোন করে একটাবার হলেও মেয়েটাকে দেখতো জাভিয়ান। তাকে শাস্তি দেওয়ার বাহানায় হলেও মেয়েটাকে রোজ যে একবার দেখা হতোই তার মোবাইলে, সেটা আর ছুটে যায়নি। যদিও মাঝে মাঝে এলি জ্বরে মগ্ন মেয়ের সেবা করতে সারাক্ষণ মেয়ের সাথে লেগে থাকতো, তখন জাভিয়ান ভিডিও কলে না দেখলেও তাকে ছবি তুলে পাঠাতে বলতো। আয়নাজ কখনো থার্মোমিটার মুখে নিয়ে আইস ব্যাগ চোখে লাগিয়ে কম্বলে গা ঢেকে সিরাপ মুখের সামনে নিয়ে হাস্যকর ছবি তুলে পাঠাতো। জাভিয়ান মেয়েটার সেই সব ছবি দেখে যতটা মুগ্ধ হতো ততটাই তার ফিলিংস নিয়ে রোশানলে ভুগে। মেয়েটা তার জন্য মারাত্মক এক মেডিসিনে পরিণত হয়েছে। প্রিন্সেস ইনারার বিবাহের অনুষ্ঠানের জন্য পুরো রাজ্য আজকে লাল রঙের আবরণে ঢেকে। আয়নাজের শরীর কিছুটা চাঙা, সে যত না সুস্থ তত দুরন্ত। গত রাতে হলুদে যেতে পারেনি। মেরি থেকে শুনেছে বিশাল আয়োজন ছিল। দেশীয় কালচার এবং ইনারার স্বামীর
দেশীয় কালচার মিলে ব্যাপক ধুমধামের মৌসুম। তবে মেয়েটার সন্ধ্যার পর থেকে বমি হওয়ায় মা কঠোর বিরোধ করেছিল। জাভিয়ানের একটা ছবি দেখেছিল একটু আগে সোশ্যাল মিডিয়ায়, কালো রঙের একটা পাঞ্জাবি পরিহিত ছিল। ভিনদেশি মানুষের গায়ে পাঞ্জাবি কেমন অস্থিরতায় ঘেরা এক মৌসুম। তামাটে শরীরে কালো পাঞ্জাবি, গভীরতায় খাসা। আয়নাজ তো লোকটার বদনেই হারিয়ে গেল যেন। লোকটাকে সামনাসামনি দেখেনি কতদিন হলো। ম্যারি ফোন দিচ্ছে বারংবার। তাড়াহুড়োয় আয়নাজ মায়ের আলমারি থেকে শাড়ি নিয়েছে। বাঙালি কালচারের রীতি অনুযায়ী হবে বিয়ে। সোনালি শাড়ি মেয়েদের ড্রেস কোড, আর ছেলেদের খয়েরি কোট। সবাই সেইভাবেই তৈরি হয়েছে। মাথাটার মাঝে মাঝে ঝিমঝিম করছে আয়নাজের। তাও নিজে নিজে কিছুটা সাজগোজ করলো। আজ মা ফিরবে না সন্ধ্যায়। রাজ্যের বেশ কয়েকজন মহিলার হেয়ার স্টাইল করানোর জন্য আদেশ এসেছে। মা ব্যস্ত প্রচুর। আয়নাজ নিজের তার চুল আঁচড়িয়ে কেবল কানের পিছে গুজে, কানে বড় দুল পরে আর কারো লিপস্টিক দেয়, এটাই তার সাজ। সোনালি রঙের জরি সুতোর কারুর কাজ, আর মেয়েটার শুভ্র ত্বক। ওই টুকটাক সাজ তাকে প্রেয়সী বানিয়ে ফেললো। আয়নাজ আয়নায় ঘুরে ঘুরে তাকে দেখে, পেট কোমর সবটাই ঢাকা। আবার না জাভিয়ানের সামনেই তার ইজ্জতের রফা দফা হয়। মেয়েটা গুনগুন গান করে, মোবাইল নিয়ে বেরিয়ে আসে কটেজ থেকে। ম্যারিও যোগ দেয় তার সাথে। দুজনকেই আজ পারফেক্ট বাঙালি মেয়ে লাগছে, সত্যি অর্থে বাঙালি। দেশীয় মেয়েদের শাড়ি পরিয়ে দিলেই বোঝা যায় তারা যত রকম পোশাক পরুক, তাদের জন্য শাড়ি তৈরি আলাদা করে। আয়নাজ আজ হিল পরেনি। শরীরের দুর্বলতার সাথে হাঁটুর জ্বলন পুরোপুরি কমেনি। প্যালেসে মানুষের ঢল। ম্যারির হাত চেপে ধরে আয়নাজ। আজ যেন দুনিয়ার মানুষ সব চলে গেছে। তো কি জানি, তবে দেখ দেখ চারিদিকে হ্যান্ডসাম সকল। ইস, দেখা মানা তোর এইসব, ভাইকে বলে দিব। আয়নাজ দুষ্টুমি করে। আমি তোর জন্যই দেখছিলাম, প্রমিস। ম্যারি বললে হাসে আয়নাজ। ধুর, আমাকে কে পছন্দ করবে? এতটা অগোছালো আর অপরিষ্কার আমি। আয়নাজ নাকে আঙ্গুল ঘষে বলে, ইস, যে করবে সে একদম সোনায় সোহাগা পাবে, সাথে বিছানা থেকে তোকে উঠতেও দিবে না। ম্যারির কথায় মেয়েটা এতটা লজ্জা পায়, মুখ নুইয়ে ফেলে। প্রধান ফটকের সম্মুখে কায়নাতকে দেখে পা থামে আয়নাজ। সে আরেকটু চেপে যায় ম্যারির পানে। কি হয়েছে তোর? ম্যারি জিজ্ঞাসা করে। না, হাঁটুতে একটু চাপ হচ্ছে, আমায় ধর। আয়নাজ দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে বলে, ও গড, তুই সাবধানে হাঁট, আর ব্যথা পাস না যেন। ম্যারির কথায় হাসে আয়নাজ। কায়নাতকে পার করলেও আয়নাজের মনে একটা সংখ্যা চেপেই থাকে। তারপর হঠাৎ সেই সংখ্যা কই যেন উবে গেল। কেন গেল? সামনে খয়েরি রঙের তামাটে মানব, হাতে সাদা গ্লাভস, রাজা ইলহামের সাথে দাঁড়িয়ে। চেহারায় ভাব বেশ কঠোর। কোনো গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা বুঝি। এমন লম্বা মানবকে দেখে যে কেউই কি গলে যাবে? হ্যাঁ, যাবে। এই যে আয়নাজ দুইবার হোঁচট খেলো, কিন্তু এত রেডি সেডি হয়েও সুন্দর রূপটা দেখলো কই জাভিয়ান। দেখলো তো তার হোঁচট খাওয়ার দৃশ্য। আয়নাজের চুলগুলো এলোমেলো হয়ে আসে। সে সোজা হয়ে দাঁড়ালো। চুল ঠিক করার জন্য মাথায় হাত দিলেই দেখে জাভিয়ানের দৃষ্টি তার পানে। মেয়েটার শাড়ি খামচে নেয়, শকুনি দৃষ্টি, খুবলে শাসনের দৃষ্টি। নিশ্চয়ই সুযোগ পেলে এই হোঁচটের জন্য বকবে। মনে মনে মন খারাপ করে মেয়েটা। দৃষ্টি নিচু করে অন্যদিকে হাঁটতে থাকে, অথচ জাভিয়ানের কোনো হুঁশ জ্ঞান নেই। সে অবাক বনে মেয়েটার রূপে। শাড়িতে আয়নাজ তার ব্রেনলেস বুকের মাঝের উত্থাল পাতাল উপেক্ষা করছে ইলহামের দেওয়া বক্তব্য। সে নজর ঘুরিয়ে ঘুরিয়ে কেবল আয়নাজের অবয়বের খোঁজে। ভেতরটা বলে ওঠে, যেটা হচ্ছে আমার এই মেয়ের জন্য, সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক এডিকশন হচ্ছে। পরক্ষণে রাজার সামনে জাভিয়ার নিজের মুখে হাত রাখে। 2 আঙ্গুলের ভাঁজের মধ্যে দৃশ্যমান তার দৃষ্টি। ওই যে মেয়েটা দাঁড়িয়ে পিলারের সম্মুখে, সোনালি চুলগুলো নেড়ে নেড়ে হাসছে, কথা বলছে। পাগল একটা, যে জাভিয়ানকে তার প্রতি দুর্বল বানাতে কি কামিয়াব। কি বলছো তুমি এটা? অন্যরকম লাগছে তোমাকে, নাকি আমার সহ্য হচ্ছে না তোমার এই অন্যরকম রূপটা? আমার অস্থিরতার কারণ হিসেবে অন্যরকম একটা শাস্তি তুমি অবশ্যই প্রাপ্য, ফর্মিকা। জাভিয়ান মুখ থেকে হাত নামায়। পাশ থেকে ইলহাম কাঁধে হাত রাখে জাভিয়ানের। আর ইউ ওকে? ইয়েস, ক্যারি অন। জাভিয়ান আবছা তার কথা শুনলেও দৃষ্টি আবারও মেয়েটার পানে দেয়। আয়নাজের কোমল হাত তার সোনালি চুল ছুঁয়ে ছুঁয়ে অন্যদের সাথে আলাপ করছে। বাকি কোনো দিকে তার তলব নেই। জাভিয়ানের শক্ত অন্তরটা ইলহামকে যেন চিৎকার করে বলছে, I'm not okay. That brainless bee is stealing all my focus, annoying me, and putting all my thoughts toward her, leaving the rest in ruins. সাহসী সৈনিক জাভিয়ান রেহানকে আমার দ্বিতীয় কন্যা জেসমিনের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে আমার সুপ্রিয় অতিথিবৃন্দ এবং আমার রাজ্যের সকলকে আজ এই মহান দিনে সুখবরটা দিতে চাই। ইলহামের এমন আচানক বক্তব্যে সকলে চমকিত। সবচেয়ে বেশি অবাক জাভিয়ান নিজে। তার পা থেকে মাথার তালু ক্রোধে মত্ত।
তামাটে কানের কিনারায় রক্তিমাভা সুস্পষ্ট। এমন একজন দায়িত্ববান রাজা এমন ছলনা কিভাবে করতে পারে, তাও ভরা মজলিসে? তার কি কোনো জ্ঞান নেই? একটা বার পরক্ষণে মনে আসে সেদিন কায়নাত তাকে এ ব্যাপারে বলতে চেয়েছিল বা কিছুটা বলেছিল, যা সম্পূর্ণ উপেক্ষা করে জাভিয়ান, যার সুযোগ নিয়ে এই ষড়যন্ত্রের পিছে কায়নাতের হাত আছে বলে মনে করে বলিষ্ঠ সৈনিক। তবে ঘটনাটা নিয়ে সে কায়নাতের সহিত আলোচনাকে অকাজ বলে মনে করে। তার যত কথা হবে স্বয়ং কিং এর সাথে হবে। ঘটনায় জাভিয়ান না যতটা অবাক, তার চেয়েও সহস্র গুণ বেদনায় আইনাজ কায়সার নামক মেয়েটি। যদিও জানে না কিসের পীড়ায় বুকটা এমন ধক করে উঠছে তার, কিন্তু কিছু একটা অনুভব তো করলো, তাও জাভিয়ানকে নিয়ে। মেয়েটার আখিতে অশ্রু আসে। ওই যে দূরে দাঁড়ানো সৈনিকের অবয়ব দেখতেও পাচ্ছে না, ঝাপসা দৃষ্টি, দরুন নাকটা পিটপিট করে ওঠে। কেন তার এমন কষ্ট লাগছে? প্রিন্সেস জেসমিনের বিয়ে হবে তাই, নাকি জাভিয়ান রেহান অন্যের হয়ে যাবে তাই? জানে না, অগোছালো মেয়ে। জীবনে প্রথম হয়তো কোনো সংবাদ মেয়েটার বুকে এত বেদনা সৃষ্টি করলো। সকলের করতালিতে মুখরিত পরিবেশ। প্রিন্সেস জেসমিনের ভাবভঙ্গিও মেয়েটা দেখতে পাচ্ছে না। খুব করে বাথরুম চেপেছে তার দুঃখে। শাড়িটা কোনোভাবে ধরে দৌড়ায় আয়নাজ। যেতে যেতে ম্যারিকে বলে ওঠে, আমি ওয়াশরুমে যাচ্ছি, এরপর কটেজে চলে যাব, মাকে বলে দিস। ম্যারি তার পিছে ছুটতে গিয়েও গেল না, কারণ জাভিয়ান রেহান তার হাতে লাল রঙা ড্রিঙ্কসের গ্লাস ফ্লোরে ফেলে। কাঁচ ভাঙার শব্দ, তার দিকে সকলের উৎসুক নজর। সাত পাঁচ চিন্তা না করে জাভিয়ান হুল্লোড় করে বলে, আই এম নট ইন্টারেস্টেড। তার এমন বাক্যে গোটা পরিবেশ থমথমে হয়ে যায়। কানাকানির ফিসফিস শব্দে চারিদিক আন্দোলিত। কি থেকে কি হয়ে গেল? প্রিন্সেস ইনারা জানতো এমন কিছুই হবে, কারণ কায়নাতের দেওয়া ইনফরমেশনে জাভিয়ানকে দেওয়া সারপ্রাইজে বেজ্জতি ছাড়া কিছুই বই আনবে না। কি বলছো জাভিয়ান? তুমি জেসমিন গিয়ে পছন্দ করো না? রাজা ইলহামের এমন প্রশ্নে ফিসফিস শব্দ আরো বেড়ে যায়। অপমানের মুখটা এতটুকু হয়ে আসে কিংয়ের, কিন্তু কিছু করার তো নেই। জাভিয়ান যেটা সিদ্ধান্ত নিবে সেটাই শেষ ফয়সালা। জেসমিন আতঙ্কিত দৃষ্টিতে পুরুষটাকে দেখছে, যে রেগে এখন চেহারা পরিবর্তনের ন্যায়। না, ব্যাপারটা এখানে ক্লোজ করুন। এমন একটা ঘটনার মাঝেও জাভিয়ান মুখে উত্তর দিচ্ছে ঠিক, কিন্তু দৃষ্টি তার অগোছালো রমণীকে খুঁজছে। মেয়েটাকে সে দেখছে না। তার মা, বাবা, ভাই, ওই যে মেয়েটার সঙ্গী, সবাইকে দেখছে। উপস্থিত সকলে কেবল ওই দুষ্টু বালিকা ব্যতীত। কিং খুবই লজ্জাবোধ করলেন। আশেপাশে কায়নাতকে খুঁজেও লাভ হয়নি। বদ ছেলে ঝামেলা পাকিয়ে পালিয়েছে। রাজ্যের সকলের সামনে এমন নাস্তানাবুদ হওয়াতে তার সুর যেন বেরুচ্ছে না গলা থেকে। প্রিন্সেস জেসমিন যতটা খুশি ছিল, এখন তার আকাশসম অন্ধকার মুখে ভাসমান। এতটা অপমানিত হবে সে জনসম্মুখে কখনো ভাবেনি। সে তো ভেবেই নিয়েছিল জাভিয়ান তার উপরে আগ্রহী। মাঝে মাঝে তাদের দৃষ্টি মিলত। জাভিয়ান তো প্রায়ই তাদের তিনজন তথা আইনাজ, ম্যারি, জেসমিনের পানে দৃষ্টি দিত। তাহলে কাকে দেখার জন্যে? আইনাজ, ম্যারি দুজনেরই কথা ভাবলে তার মাথায় আসে কখনোই না। সে ভেবে পায় না, সিদ্ধান্ত নেয়। জাভিয়ানকে জেসমিন কখনো বুঝেইনি। কিং ইলহাম কি বলবে ভেবে কুল দেখল না, লজ্জায় পড়েছে ব্যাপক। অন্যদিকে বিরক্ত জাভিয়ান আইনাজকে দেখতে না পেয়ে কিং কিছু না বললে সে নিজে থেকে উত্তর দিয়ে তার খরগোশটাকে খুঁজতে যাবে। সে মনে মনে তেজি সুরে আওড়ায়, স্মল পি, আই নিড ইউ রাইট নাও। রাজা ইলহাম কিছুটা দোটানায় ভুগে। কি দিয়ে শুরু করবে ভাবতে পারছে না যেন। জাভিয়ান ভ্রু কুচকে সেদিকে থমকে রইল, অথচ তার মাথায় অগোছালো রমণী শাড়ি পরিহিতার প্রতিচ্ছবি কিলবিল করছে। জাভিয়ান রেহান তার সাথে রাত কাটাতে কত দেয়? গোল্ড দেয় নাকি ইতালিয়ান মুদ্রা? কায়নাত দাঁড়িয়ে ওয়াশরুমের সম্মুখে, বুকের সাথে হাত গুটিয়ে। তার পরিহিত ও প্রিন্স কোটে সোনার বোতাম স্থায়ী। আয়নাজ ওয়াশরুম থেকে বেরিয়ে লোকটাকে দেখে পায়ের তলায় মাটি হারায়। তার মস্তিষ্ক অত্যন্ত বেদনাদায়ক। সে ওয়াশরুমে বসে বুঝেছে তার মন কেন খারাপ, কার জন্যে খারাপ, কিন্তু সেই মন খারাপের কোনো মানে হয় না। ওই কঠোর সৈনিকের সাথে বিয়ে হবে প্রিন্সেস জেসমিনের, কিন্তু সেটা ভেবেই কেমন কান্না পাচ্ছে তার। কেঁদেছেও বসে বসে কিছুক্ষণ। আর এখন কায়নাতের এমন এলোমেলো কথা শুনে আয়নাজের অন্তর ভারী হয়। তার সকল বোকা কথা, দুষ্টুমি, এসব লোপ পায় প্রিন্স কায়নাতকে দেখলে। এমন বাজে কথা শুনে আয়নাজ উত্তর দেওয়া ভুলে বসে। চোখ তুলে তাকালে লম্বাটে কায়নাত ঝুঁকে তার নিকট। স্পিক আপ স্ল্যাট, কত দিব এক রাতের জন্য? সরুন। ভঙ্গুর সুরে বলে আয়নাজ। তার সাথে বেয়াদবি করাও যাবে না, বাড়তি কথা বলাও না, পাছে গর্দান যাওয়া নির্দেশনা দিলে বা গুহায় ঢুকিয়ে আটক যদি করে। হাউ ডেয়ার ইউ! আমাকে সরুন বলার সাহস কিভাবে হয় তোর? কায়নাত শক্ত হাতে আয়নাজের বুকের উপরের দিকে শাড়ির আঁচল খামচে ধরে। চোখ তার অসহ্যকর লালসা নাকি ক্রোধ বুঝাই গেল না। আয়নাজ ভয়ে এতটুকু হয়ে আছে, তার আঁখির ফাঁকে অশ্রুর রোনাদল, চোখের পাতা কেঁপে উঠছে। কায়নাত তার ঝাপটানো থাবায় আরো কাছে টানে তাকে, কপালে টোকা দিয়ে বলে, জাভিয়ান ছুঁয়ে দিলে তো এইভাবে কাঁদিস না, তাই না? আমার বেলা কেন? ইলহাম জরুরি তলবে ডেকেছেন।
দূর থেকে এমন কণ্ঠস্বর ভেসে আসছে, রাজমহলের কেউ হাতের মাইক দ্বারা তার গোপন খোঁজে জারি। কায়নাত অত্যন্ত বিরক্ত হয়, তবে আয়না যে সুন্দর চোখ জোড়ায় আরেকবার নজর বুলিয়ে নেয় দ্রুত। মেয়েটার নাকের পানি ঠোঁট অবধি এসে পৌঁছায়। সেটা দেখে নাক সিটকে দূরে ঠেলে দেয় তাকে। লম্বা লাথিতে তার পায়ে আঘাত করে ওয়াশরুমের মেঝেতে ফেলে দেয় আয়নাজকে। তোর এই ছোট্ট শরীরে আমার নামের দাগে ভরিয়ে দেবো, মাইন্ড ইট। প্রিন্স কায়নাত হেঁটে যাচ্ছে মাইকের কথা অনুসরণ করে। এমন বাজে বাজে কথাবার্তায় গা ঘিন ঘিন করে আয়নাজের। সে অগোছালো ও চঞ্চল, একটু বোকা, কিন্তু মায়া মর্যাদা অনেক। শাড়ি সেই ফেব্রিক্স দিয়ে নাকের পানি মুছে নেয় মেয়েটা। ফলস্বরূপ তার পেলব চামড়া কিছুটা ছিঁড়ে আসে। জ্বলনের তাড়নায় আরো বেশি কান্না পায় তার। কয়টা দুঃখে সে কষ্ট পাবে ভেবে পায় না। সবকিছুর দুঃখে ফিকে পড়ে জাভিয়ানের কথা মনে এলেই। তবে এই সিদ্ধান্ত নেয় আজকে থেকে আর এই মহলে প্রবেশ করবেই না সে, কোনো অনুষ্ঠানেও না। পর্যবেক্ষণে রমণী উঠে বসে ধীরে। এত জোরে লাথি পড়েছে পায়ে তার, উঠতেও কেমন দ্বিধা। এর মাঝে আয়নাজ খেয়াল করে ওয়াশরুমের বাহিরে আবারও পায়ের শব্দ, ঠকঠক জুতার হুঙ্কার। এমন জুতার শব্দ উচ্চ বিলাসী মানুষদের, যেমনটা হয় জাভিয়ান আর কায়নাত থাকলে। জাভিয়ান কি তার খোঁজে এসেছে, অথচ নিজেই গালে হাত রেখে উত্তর দেয়, উনি আর আসবে না আয়নাজ, কখনো আসবে না। উনি এখন প্রিন্সেস জেসমিনের। কায়নাত আসার শঙ্কায় মেয়েটা কোনোভাবে উঠে দৌড়ানোর তলবে। স্বামী ব্যতীত অন্য কারো ভোগ্য পণ্য সে হবে না, কখনোই না। কোনোভাবে বেসিন ধরে দাঁড়ালে বুঝে তার পায়ের হাড়ে মারাত্মক ব্যথা, তাও দৌড়াতে তো হবেই। সে ওয়াশরুম থেকে আলগোছে বেরোতে নিলে তাকে কাঁধে তুলে নেয় কেউ। মেয়েটা চিৎকার করার সম্ভাবনা জেনেই আগে থেকে লোকটা উল্টে হাতে তার মুখ চেপে ধরে। জাভিয়ান, এটা জাভিয়ান রেহান। এই সুবাস আয়নাজ চিনে, কিন্তু সে কেন আবার আয়নাজকে স্পর্শ করেছে? বাগদত্তা লোকটা প্রিন্সেস জেসমিনের। আশ্চর্য, আশ্চর্য, আশ্চর্য। আয়নাজ বড্ড নড়াচড়া করে, কিন্তু সম্ভব হচ্ছে না। লোকটা তার কোমর চেপে আছে শক্ত করে। মুখের নড়নও অসম্ভব, তার সব দাঁত না ঢুকে যায় মাংসে আজ। মেয়েটা যতটা দুঃখে ছিল এখন ততটাই উত্তেজিত। জাভিয়ান করতে চাচ্ছে কি তার সাথে? আর এইভাবে কাঁধে উঠিয়ে নেওয়ার কোন ধরনের আচরণ? আয়নাজ খেয়াল করে মহলের একটা চিকন রাস্তা ধরে জাভিয়ান তুলে নিয়ে যাচ্ছে তাকে। কি হচ্ছে এসব? যদিও সে জানে জাভিয়ান উল্টোপাল্টা কিছু করবে না, তাও মনটা ছটফট করে। কায়নাত টের পেলে তাদের হাতে নাতে ধরলে একদম ইজ্জত নিয়ে ছাড়বে। জাভিয়ান প্রবেশ করে রাজমহলের থিয়েটারের একটা গোপন কক্ষে, যেখানে না আছে কোনো গার্ড, না আছে কোনো সুরক্ষা। এটা মূলত একটা ওয়েস্ট কক্ষ, অর্থাৎ বাতিল। তারা দুইজন যে মজলিস থেকে গায়েব সেটা কারো মাথায় আসার কথাও নয়। এক তো কায়নাত ভাবছে আয়নাজকে অপমানের কারণে আয়নাজ কেঁদে কেঁদে বাসায় যাবে পায়ের ব্যথা নিয়ে। আর দ্বিতীয়ত, জাভিয়ান যখন প্যালেস থেকে যাচ্ছিল তখন তার ঘোষণায় শুনেছে সে ফরেস্টে যাচ্ছে শিকারে। আর ম্যারি অ্যালিকে আয়নাজের কথা শুরুতেই জানিয়েছে। মেয়ের শরীর ভালো দিক চিন্তা করে অ্যালি শান্তি পায়। মেয়ে কটেজে ফিরেছে শুনে বাদ বাকি সবাই প্রিন্সেস ইনারার বিয়েতে ফোকাস করছে। কানে কানে টপিক আবার প্রিন্সেস জেসমিনের না হওয়া বাগদান নিয়ে। সবাই যেন এক অন্যরকম উৎসবে মেতেছে। বিয়ের অনুষ্ঠান শেষের অনেক সময় বাকি এখনো। অত্র কক্ষে সুইচবোর্ড টিপে জাভিয়ান আলো জ্বালায়। মেয়েটাকে কাঁধ থেকে নামালে বুকটা ধকধক করে ওঠে আয়নাজের। এই কক্ষে একপাশে দেয়ালটা পুরোটাই আয়নার তৈরি। তার এলোমেলো শাড়িতে অনাবৃত সফেদ পেটের দিকটা দৃশ্যমান, যা জাভিয়ান তাকে কাঁধে তুলে নেওয়ার সময় নষ্ট হয়েছে। সেই দৃশ্য জাভিয়ান নিজের চোখেই দেখে। অন্য সময় জাভিয়ান দৃষ্টি সরিয়ে নিত, কিন্তু আজ পেছন থেকে ওই রকম ভঙ্গিমায় দাঁড়ানো মেয়েটার পেটের দিকটায় শাড়ি টেনে দেয়। সেরেমনি ছেড়ে ওয়াশরুমে কে? কারাতকে যখন দেখছিলাম না, সাথে তোমাকেও না, আমি কতটা টেন্স ছিলাম তুমি জানো? জাভিয়ান আয়নায় অবয়ব মাপে তাদের। লোকটা বৃহৎ, আর আয়নাজ এক ছোট্ট পক্ষী তার নিকট। জাভিয়ানের চেহারায় অযথা রাগ নয় কি? তাহলে কি অযথা ক্রোধ? কেন? তাকে নিয়ে এত ভাবনার আছেই বা কি? আপনি এখন প্রিন্সেস জেসমিনকে নিয়ে ভাবুন। আপনি আমাকে কোলে তুলছেন কেন? ও কাঁধে, হ্যাঁ কাঁধে তুলেছেন কেন? আপনি আমার স্বামীর অধিকার। আয়নাজ পুরো কথাটা আজ বলার ইচ্ছা ছিল না। সে মাথা নুইয়ে ফেলে, কেমন যেন করছে বুকের ভেতরটা। কায়নাত এইখানে, তারা এমন কিছু জানলে অবস্থা রাখবে না মুখ দেখানোর। হু ইজ প্রিন্সেস জেসমিন? ওর সাথে আমার কি? তোমার হাজব্যান্ডের বেশিরভাগ অধিকার আমি হরণ করেছি, এটা বলার ছিল। জাভিয়ান তার কাঁধ ধরে ঘুরে দাঁড় করায় তাকে। প্রিন্সেস জেসমিনের সাথে ঘটা কাণ্ড সে এতটা বিরক্ত যে মেয়েটার অস্তিত্ব ভুলতে চাচ্ছে। আয়নাজ নড়ে। কাঁধ ছাড়ানোর চেষ্টা করলে জাভিয়ান ভ্রু কুচকে তাকায়, দৃষ্টি তার ঠোঁটের উপর ছিলে যাওয়া জায়গায়। বৃদ্ধাঙ্গুল ছোঁয়ালে সে থায় আয়নাজ চোখ খিচে বলে, জলে। কিভাবে করেছো এটা? উফ, মেয়েটা। জাভিয়ান টিস্যু দিয়ে ঠোঁটের উপরের দিকটায় আলতো মুছে দেয়। আয়নাজ জাভিয়ানকে ধাক্কা দিতে চায়, কিন্তু লোকটাকে স্পর্শ না করে সে কিছুটা পিছু হওয়ার জন্য উদ্যত হলে জাভিয়ান তার কোমর চেপে ধরে। টাচ মি বি। আয়নাজ দুদিকে মাথা নাড়ে। না,
আমি এমন মেয়ে না, আমি বাজে মেয়ে না। আপনি সরে যান। প্রিন্সেস জেসমিন আপনার বাগদত্তা এখন। ওনার সাথে আপনার সব কাজ। কথাগুলো বললেও আয়নাজের ভীষণ কান্না পায়। সে হু হু করে কান্নায় মশগুল হয়। পায়ের উপরেও কেমন একটা ধ্বংস পীড়া নেমেছে। কায়নাতকে মনে মনে গালমন্দ করে সে। এঙ্গেজমেন্ট না হলে বাগদত্তা কিভাবে হবে? আমি তোমার জন্য টেন্স ছিলাম, আর কিছু আমার মাথায় ছিল না তখন। আমার যত কাজ তুমি অগোছালো মেয়েটা তোমার আয়ত্তে নিয়েছো। জাভিয়ান তার থুতনিতে আঙ্গুল ছোঁয়ায়। মানে কিং তো বলল। কিংয়ের কথা আমি নাচবো? আমাকে অন্যের কথা নাচের লোক মনে হয়? আয়নাজকে ছাড়ে জাভিয়ান। মেয়েটা দোটানায় ভুগছে। সে নরম দৃষ্টিতে তার পানে চায়। জাভিয়ান কক্ষে থাকা একটা চেয়ারে বসে। আয়নাজ ওভাবে দাঁড়িয়ে থাকে। তাহলে প্রস্তাব নাকচ করেছে জাভিয়ান রেহান, তাও প্রিন্সেসকে বিয়ে করতে নাকচ করেছে। আয়নাজ জিহবা দিয়ে ঠোঁট ভেজায়। তার গাঢ় লিপস্টিক ঠোঁটের পাশে লেপটে যায়। জাভিয়ান তার এমন অবস্থা দেখে কিছুটা হেসে ওঠে। চিবুকের নিচে হাত রেখে পাশে তাকিয়ে বিড়বিড় করে। রাগাচ্ছা বাচ্চা। আপনি প্রিন্সেস জেসমিনের সাথে বিয়েতে রাজি না হয়ে হাসছেন। আয়নাজ তার বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে কঠোর লোকটাকে। জাভিয়ান তার কথার উত্তর দেয়নি, কেবল দেখে রইল অগোছালো একটা মেয়েকে যে শাড়ি পরে তার হৃদয়কে আজ দখল করলো তার নামে। হত্যা তো অনেক আগেই করেছে এই পাগল মেয়েটা তার অন্তরকে। তো কি কাঁদবো? এই, তোর রাতে সমস্যা কি নিয়ে? জাভিয়ান তাকে গমগমে সুরে প্রশ্ন করে। কই না, কিছু না। মেয়েটা খুশি হয় মনে মনে। কি সাংঘাতিক ব্যাপার! আয়নাজের সেই বুকের কষ্টটা এখন নেই, একদম নেই। সে যে জাভিয়ানের জন্য কষ্ট পাচ্ছিল, এটা কি বলবে লোকটাকে? পরক্ষণে মাথা নাড়ে দুই দিকে। না না আয়নাজ, লোকটা তোকে কাঁচা খেয়ে ফেলবে। এই পাগল, মাথা নাড়ছো কেন এমন? জাভিয়ানের প্রশ্নে সে বোকা বোকা হাসে। হাতের উল্টো পিঠে কপাল মুছে বলে। এমনিতেই আমি তো পাগল তাই। ফ্রেন্ডলেস বি, এদিকে আসো। জাভিয়ান তাকে হাতের ইশারায় ডাকে। লোকটাকে আজ কেমন কেমন অচেনা লাগছে আয়নাজের। সবসময়কার যে দম্ভকার একটা আচরণ করে, চোখে তেজ নিয়ে থাকে, তাকে ভয়ানক দৃষ্টিতে দেখে, আজ সব কেমন মিইয়ে। কোথাও আয়নাজের জন্য একটা মায়া দেখতে পাচ্ছে জাভিয়ানের। খরগোশটা আয়নাজ মাথা নাড়ে। সে হাঁটতে গিয়ে ব্যথা অনুভব করেছিল পূর্বে, তাই লোকটার সামনে না হাঁটার পণ করে। কায়নাতের ব্যাপারে যদি কিছু জানে নিশ্চয়ই হট্টগোল করে ছাড়বে জাভিয়ান। আমি উঠলে কিন্তু আমার কোলে এনে বসাবো, হায়নাজ। আমি এমনিও রেগে আছি। জাভিয়ান চেয়ারে গা এলিয়ে দেয়। তার দৃষ্টিতে রাগ স্পষ্ট। মেয়েটা ভয় পায় আর কোলে উঠতে চায় না সে। তাই ধীরে পা ফেললে বুঝে পায় বেশ ব্যথা। জ্বর ছেড়েছে অল্প সময় পূর্বে, তাই শরীরটাও খুব দুর্বল। আয়না আজ মুখে শব্দ না করলেও কেমন যেন ব্যথায় মুখটা তার নীল হয়ে আসে। জাভিয়ান লক্ষ্য করে সবটা। চেয়ারে বসে বলে ওঠে। বলো যে তুমি পায়ে ব্যথা পেয়েছো। মিথ্যে বললে আমি নিজ হাতে তোমার শাড়ি উঠাবো। জি স্যার গো, ব্যথা পেয়েছি। আয়না আজ খুবই ধীর সুরে আওড়ায়। জাভিয়ান উঠে চেয়ারটা তার দিকেই টেনে নেয়। মেয়েটার বাহু ধরে বসার ইশারা করে। বিনা বাক্যে সে ঝুঁকে যায় তার অবয়বের উপর। আয়নাজ কিছুটা নড়ে ওঠে। দৃষ্টি নামিয়ে লোকটাকে বলে। আমি ঠিক আছি স্যার গো, আপনি একটু দূরে সরে গিয়ে বসুন। কেন? আমি কাছে থাকলে কি হয়? কি সমস্যা হয়? আবিয়ান মেয়েটার অধরে লেপটে যাওয়া লিপস্টিক বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে। সেই আঙ্গুল নিজের সম্মুখে এনে অধর ছোঁয়ায়। জাভিয়ানের কপালে দুই গোছা চুল এসে হানা দেয়। দৃষ্টি নিভু খোলা। তামাটে সুদর্শন যুবকের খরসান চোয়াল, আঁখি সে নিভু নজর, অত্যন্ত মন কাড়া। আয়নাজের ভেতরে উত্তাল ঝড়। সে এমন একটা দিন স্বামীর সাথে কাটাবে বলে ধার্য করেছিল, সেটাও জাভিয়ান কেড়ে নিল তার থেকে। আয়নাজ লাজে অপমানের সংখ্যায় বুকটা ধরফর করে ওঠে। সে দুই হাতে অধর চেপে ধরে। দৃষ্টি বিস্ফোরিত, অথচ জাভিয়ান তার মোহে আটকে। এমন রূপ লোকটার আয়নাজ কখনো দেখেনি। কি হবে এখন? স্যার, স্যার গো। আয়নাজ কথা শেষ করার পূর্বে জাভিয়ান তার আঘাতের দিকটা দেখতে উতলা হয়। এই পাগল মেয়ে আবার কি করেছে পায়ের, সেটা ভেবে অস্থির। জাভিয়ান শাড়িতে হাত দিলে আয়নাজ লাফিয়ে ওঠে। চেয়ার পড়ে তার পিছনে। অসম্ভব, অসম্ভব। স্যার গো, আপনি আপনি যদি এমনটা করেন তাহলে আমাকে বিয়ে করতে হবে। করবেন আমায় বিয়ে? এসব জিনিস ফ্যান্টাসি আমার হাজবেন্ডের সাথে হবে বলে আমি নিজেকে সব কিছু থেকে বাঁচিয়ে এসেছি। আর আপনি আপনি আমার কোমর, পেট, পা সবটা দেখে। আয়নাজ তার চঞ্চল মুখের খেই হারিয়ে যা তা বলে ফেলে এখন বিপাকে। সে দেখলো জাভিয়ান শটান দাঁড়িয়ে পড়ে। তার ভাবভঙ্গি বুঝার নেই, কিন্তু জাভিয়ান তার ঘাড় কাত করে মেয়েটাকে নিজের দিকে টেনে নেয়। আবারও তার চুল সরিয়ে ব্লাউজের উপরিভাগে খোলা পিঠে আঙ্গুল বুলিয়ে দেয়। আখির পলক না ফেলেই তার বলিষ্ঠ দেহের সাথে আয়নাজের অবয়ব লেপটে দেয়। মেয়েটার নরম মেলি অবয়বে ছোঁয়ায় উত্তপ্ত জাভিয়ান। অত্যন্ত নরম নিচু আওয়াজে শুধায়। হোয়াট ডিড ইউ সে, হায়নাজ? আমি জাভিয়ান রেহান তোমার মতো একটা অপরিষ্কার অগোছালো মেয়েকে বিয়ে করব? ব্যাং, তুমি আমাকে রীতিমতো প্রপোজ করেছ। আমার সামনে রাজার মুখ খুলতে শতবার ভাববে।
আর তুমি সেখানে কি করেছো জানো? তুমি একটু ব্রেনলেস বি, ইটস ট্রু। জাভিয়ানের ভাবভঙ্গি অচেনা আয়নাজের নিকট। সে নিচে ঠোঁট কামড়ে ধরে। অপমানে এতটুকু হয়ে গেল মেয়েটা। জাভিয়ান তাকে পছন্দ করে না, জানে আয়নাজ। সে তো মুখ ফসকে বলে ফেলেছিল। এমন একটা দাম্ভিক সৈনিককে বিয়ে করার কথা মাথায় আসলো কিভাবে সেটা আয়নাজ নিজেও বুঝল না। সে মাথা দুই দিকে দোলায়। পায়ের ব্যথা কোনোভাবে সামলে নিয়ে তার এখন দৌড়ানো উচিত। জাভিয়ান কড়া ভাষায় কথাগুলো বলে ইচ্ছাকৃত মেয়েটাকে যেচে দেখার। তবে আয়নাজ এখন হট্টগোল করে ছুটে যাওয়ার অনুপ্রেরণা জোগানোর পূর্বে জাভিয়ান তার হাত চেপে ধরে। অ্যান্সার মি, ব্রেনলেস বি। জাভিয়ানের জন্যে সরল মেয়েটার মনে হৃদয়ে যে ফিলিংস উদয় হয়েছিল সেই হৃদয় যেন তাকে তাচ্ছিল্য করল। আয়নাজের আঁখি জুড়ে নোনা জল। এক পলক পড়লে গাল ভাসমান হয় সেই নোনতা পানি। জাভিয়ান গাঢ় দৃষ্টিতে মেয়েটার ক্রন্দন দেখল। এটাও একটা জিনিস দেখার মতো, অন্তরে পুষ্পের বর্ধকতার জন্যে। জাভিয়ান তার আঙ্গুলের সাহায্যে গাল স্পর্শ করতে চাইলে আয়নাজ কিছুটা পেছনে হাঁটে। আমি সরি বলছি। আমার মতো মেয়ের কথায় কিছু মনে করবেন না স্যার গো। যেতে দিন আমি কটেজে ফিরছি। আমার জন্য আপনি আর কোনো চিন্তা করবেন না। আমাকে বাজে মেয়েও ভাববেন না। আমি আর জীবনে কটেজ থেকেই বেরোবো না। আয়নাজ তাড়াহুড়ো করে বলে ওঠে। তার স্বর কাঁপছে। জাভিয়ান তার গলা চেপে ধরে। লম্বা হাতে তাকে টেনে সম্মুখে দাঁড় করায়। দুজনের মাঝে হয়তো কয়েক ইঞ্চির ব্যবধান। জাভিয়ানের নাকে প্রবেশ করে মেয়েটার গায়ের সুবাস। বেলিফুলের মন মাতানো সুবাস আসছে তার খরগোশের শরীর থেকে। এই প্রথম জাভিয়ান রেহানকে কোনো মেয়ে নিজে প্রপোজ করেছে বিয়ের জন্য। তোমাকে কিভাবে যেতে দিই আমি? হুম, নট অ্যালাউড। আমার হুশ, মন মাজাজ সব তুমি তোমার করে নেবে, আর আমি কেবল শাস্তি পাবো। বি, তুমি যে কেসের মধ্যে ফেসেছ জানো না, কিছুই জানো না। জাভিয়ানের উষ্ণ শ্বাস আয়নাজের মাথার তালু, কপাল, নাক সবটা ছুঁয়ে যাচ্ছে। লোকটা বেশ নিচু হয়ে আয়নাজের কপালে নাক স্পর্শ করে শুধায়। রাজের অ্যানাউন্সমেন্ট শুনে পালিয়েছে তুমি। আমাকে অন্যের সাথে দেখার সাহস হয়নি তোমার, তাই না? স্পিক আপ বে। আয়নাজের বুকে সবকিছু যেন মুখ দিয়ে বেরিয়ে আসবে। তার এহেন দমবন্ধ অনুভূতি রাতের বেলা ভূতের স্বপ্ন দেখলেও হয়নি কখনো। লোকটা কেন জানলো সব? কিভাবে জেনেছে? আয়নাজ তার বুকে হাত দিয়ে চেক করে তার বুকের ভেতর থেকে কি কথার শব্দ ভেসে আসছে। না, সেটাই কেবল ধুক 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 ধুক। আয়নাজ নড়ে খানিকটা। জাভিয়ান তার কোমর আঁকড়ে নেয়। লোকটা তাকে এমনভাবে কখনো ছুঁয়ে দেয়নি। তাহলে আজ কেন? কিসের জন্যে? জাভিয়ান কি তাকে মেরে ফেলবে? ওইসব কথা বলেছে তাই? আমি শুধু কটেজে ফিরতে চাই স্যার গো। আমায় যেতে দিন। আমি বাঁচতে চাই। এই যে বিয়ের কথাটা মুখ ফসকে বেরিয়েছে, আর জীবনেও এমন কথা বলবো না। আমি বিয়ে করব না কখনো। আয়নাজ কেঁদে কেঁদে বলে। তার সর্দি মুছে নেয় শাড়ির আঁচলে। আবারও ঠোঁটের ছেঁড়া জায়গায় শাড়ির ফেব্রিক্স ঘষলে রক্ত ভেসে ওঠে ঝাপসা। আহা শব্দ হতে জাভিয়ান তরাক নিচু দৃষ্টি দেয়। মেয়েটার কার্যকলাপে কুচকে আসে কপাল। ভ্রুদয় সমান্তরাল করে নিজ বৃদ্ধাঙ্গুল দ্বারা সেই ঝাপসা রক্ত মুছে। তোমার সেই মুখ ফসকে বলা কথাটা আমার রক্তের সাথে মিশে গেছে ফর্মিকা। আমার রন্ধ্রে রন্ধ্রে তোমার সেই কথাটা ভাসছে। স্মল বি, আমি আমার মধ্যে নেই আর। হুট করেই ঠোঁটের উপরে সেই অংশে জাভিয়ান নিজের অধর ছুঁয়ে দেয়। আয়নাজ মৃদু আর্তনাদ করে। সে হাঁটতে চাইলে শাড়ির আঁচল পায়ের নিচে টান লাগে। জাভিয়ান শটান দাঁড়িয়ে দৃষ্টিতে আসে হুড়হুড় করে মেয়েটার কাঁধের পিন ছিঁড়ে ব্লাউজ থেকে শাড়ির আঁচল খসে একেবারে মুক্ত করে তার বক্ষদেশ। সফেদ উদর ব্লাউজে ঢাকা মেয়েলি অবয়বের দৃশ্যে জাভিয়ান ধরনীর কুলে পেল না নিজেকে। তবে নিষিদ্ধ ক্ষত দৃষ্টিতে এলে মেজাজ তার পুরোই পিগড়ে ওঠে। আয়নাজ তড়িঘড়ি করে শাড়ির আঁচল তুলতে গেলেও জাভিয়ান তার হাত ধরে থামিয়ে দেয়। বুকের উপর কেমন একটা জখম হয়েছে, তাজা জখম। সফেদ সেই বুকের অংশে রক্তিম আভা স্পষ্ট। এটা কি করেছে আয়নাজ? কেউ না, আমি করেছি। আয়নাজ হাত নাড়ানোর চেষ্টায়, কিন্তু জাভিয়ান সেভাবেই দাঁড়িয়ে রয়। পরক্ষণে নিজে আঁচল টেনে বুকে ছড়িয়ে দেয়। তারপরেও তার কঠোরতা কমার নয়। এই দিনে আয়নাজ লাজে আত্মহারা। সে জাভিয়ানের সামনে এমন বাজে অবস্থায় পড়েছে আজকে। এই অবস্থা কখনোই ভুলার নয়। তোমাকে আমি সত্যি বলতে বলেছি আয়নাজ। আমি কি বলবো? আমার মাথা কাজ করছে না স্যার গো। আপনি আমাকে শুরু থেকেই ভুল বুঝে যা নয় তাই ভেবে চলেছেন। আমার আসলে কিছুই বলার নেই। আমার যা কিছু দেখে ফেলেছেন। আর আজকে তো আমি কখনোই বিয়ে করব না, কাউকে না, আমার জীবনেই। আয়নাজ হিচকির কারণে কথা বলতে পারল না। সে পুরো শাড়ি পেঁচিয়ে নিল গায়ের সাথে। জাভিয়ান মেয়েটার দৃষ্টিতে নিজ দৃষ্টি মেলাতে পারে না।
রমণী চোখ বন্ধ রেখেছে। জাভিয়ানের সকল অনুভূতি কোনোভাবে সে নিয়ন্ত্রণ করতে পারছে না। আয়নাজের গালে আলতো হাত রাখে কঠোর জাভিয়ান। তার তামাটে আঙ্গুলগুলো কি বিন্যস্ত সুন্দর দেখাচ্ছে মেয়েটার সফেদ চামড়ার উপর। একটু শব্দ করে হাসলো সে। আয়নাজ নিজের জল্পনায় বিভোর, সে হাসি শুনল না। তবে জাভিয়ান তার গাল চেপে ধরাটা আরও দৃঢ় করল। পিটপিট করে নয়নজোড়া মেলে আয়নাজ। জাভিয়ান তার অতি নিকটে। লোকটা কেন এমন করছে তার সাথে? সে তো বিয়ের কথাটা ভুলে বলেছে। যদিও এই নিয়ে মনে চাপা কষ্ট আছে, তাও আর কিছু আওড়াবে না মেয়েটা এই মুখ দিয়ে। কেন আমার কাছে? তোমার চেস্ট দেখেছে তাই? সো স্যাড। বিয়ের জন্য প্রপোজ করে বিয়ে করবে না কেন? ওয়াই? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।